আচ্ছা দেখো, আজকের টপিক হচ্ছে টর্ক। আমরা এতদিন ধরে নিছি যে ধরো একটা গাড়ি আছে, এই গাড়িটা আমরা এতদিন হচ্ছে রৈখিক বা একটা রেখা বরাবর গতিশীল এমন কিছু নিয়ে কথা বলতেছিলাম। আজকের টপিক হচ্ছে বৃত্তাকার পথের বা কৌণিক পথের কোনো একটা বস্তুকে নিয়ে আলোচনা করা। আচ্ছা দেখো, ধরো তোমার কাছে একটা গাড়ি আছে, এই গাড়িটাকে তুমি সামনের দিকে নিয়ে যেতে চাও। এই যে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছ, তো সামনের দিকে নিতে হলে কি করা লাগবে? একটা বল দেওয়া লাগবে। তাহলে রৈখিক ক্ষেত্রে কোনো একটা বস্তুকে গতিশীল করার জন্য আমার কি দেওয়া লাগে? বল দেওয়া লাগে। এখন ধরো তুমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইতে চাচ্ছ। ধরো কোনো একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘুরাইতে চাচ্ছ। এখন এই যে বৃত্তাকার পথে ঘুরাবা, আমরা বৃত্তটা একটু ভালো করে রাখি। ধরো কোনো একটা বস্তুকে তুমি বৃত্তাকার পথে ঘুরাবা, এখন বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কি কি দরকার? বল দিলেই কি ঘুরবে? আনসার হচ্ছে না। বৃত্তাকার যেমন রৈখিক পথে বা রেখা বরাবর গতিশীল করার জন্য বল দিলেই হয়, কিন্তু বৃত্তাকার পথে গতিশীল করার জন্য ধরো এটা হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে একটা বস্তুকে আমি এখানে বেঁধে রাখছি, বেঁধে তাকে আমি এভাবে ঘুরাচ্ছি। তাকে ঘোরানোর জন্য শুধুমাত্র বল দিলে হয় না, আরো অনেক কিছু দরকার হয়। আচ্ছা, তো রৈখিক ক্ষেত্রে গতিশীল করার জন্য বলের দরকার, আর কৌণিক ক্ষেত্রে গতিশীল করার জন্য যাকে দরকার তাকে বলা হয় টর্ক। আচ্ছা টর্কটাকে আচ্ছা এই টর্কটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম একটা চিহ্ন দিয়ে, এবং এটাকে বলা হয় টাউ। আমি একটু লিখে দিই, টাউ। আচ্ছা উচ্চারণ করবা টাউ, আর এটা হচ্ছে টপিকটা কি বা এটা কি জিনিস, সেটা হচ্ছে টর্ক। আচ্ছা, তাহলে কি বললাম? কোনো একটা বস্তুকে রৈখিক পথে গতিশীল করার জন্য যেমন বল দরকার, একইভাবে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে গতিশীল করার জন্য টর্ক বা টাও দরকার। আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে। ধরো তোমার কাছে একটা এই তোমাদের বাসার দরজা নিয়ে চিন্তা করো, ধরো আমার রুমের পাশে যে দরজা আছে ওই দরজা, তাহলে তোমার কাছে এরকম একটা দরজা আছে। আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ 3টা দরজা আঁকি, তাহলে বুঝতে ইজি হবে আরো। আচ্ছা দেখো, এটা হচ্ছে দরজাটা যেখানে আবদ্ধ হয়ে আছে, আর এইগুলো দিয়ে হচ্ছে আমি দরজাটা এভাবে খুলতে পারবো। এখান দিয়ে দরজা খুলতে পারবো, এখান দিয়ে দরজা খুলতে পারবো। আচ্ছা ধরো এই মাথাটা ধরে আমরা দরজাটা খুলি, বা এই মাথা বা এই মাথা। আচ্ছা এখন আমরা এটাকে দরজাটাকে খুলতে চাই। আচ্ছা দরজাটা খুললে একটা কৌণিক বা একটা বৃত্তের একটা অংশ তৈরি করে না? তার মানে একটা বৃত্তাকার পথ তৈরি করতেছে। তো আমরা এই বৃত্তাকার পথ নিয়েই কথা বলতেছি। সো উদাহরণ হিসেবে নিলাম হচ্ছে দরজা। আচ্ছা তুমি যখন এই দরজাটাকে খুলতে চেষ্টা করবা, তুমি কোথায় বল দিবা? দেখো তো, বল দিলেই কি দরজা খুলবে? আচ্ছা তুমি এদিকে বল দাও। ধরো এই পয়েন্টে বল দিলা একজন, আরেকজন কি করলা? দরজার ঠিক মাঝখানে বল দিলা, মানে মাঝখান দিয়ে ঠেলতেছো দরজাকে অথবা টানতেছো। আর আরেকজন হচ্ছে একদম এখানে বল দিচ্ছে, সি বিন্দুতে বল দিচ্ছে। একটু খেয়াল করো ভালো করে, তোমরা বাসায় হচ্ছে দরজার কাছে গিয়ে এটা করবা। একজন হচ্ছে একদম দরজার যদি এখানে কানেক্টেড থাকে ওই তক্তার সাথে, তুমি দরজার আরেক প্রান্তে হচ্ছে বল দিবা। আর আরেকজন দরজার মাঝখানে বল দিবা, আর আরেকজন ধরো দরজার একদম কর্নারে যেখানে কানেক্টেড সেখানে বল দিবা। দেখবা কি এখানে বল দিলে দরজাটা খুব তাড়াতাড়ি খুলে যায় অথবা বন্ধ হয়ে যায়। এখানে দিলে একটু কষ্ট হয়। এখান থেকে ধরো এখানেও তুমি 10 নিউটন বল দিছো, দরজা কি অনেক যেমন ভাবে যত সহজে খুলবে, এখানে 10 নিউটন বল দিলে দরজা তত সহজে খুলবে না বা তত সহজে বন্ধ হবে না। আচ্ছা আমরা খোলা নিয়ে চিন্তা করি, আর এখানে 10 নিউটন বল দিলে দেখা যাবে দরজা খুলতেছেই না। তো আমরা বলতেছিলাম কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, আমার কার দরকার? আমরা বলছিলাম টর্কের দরকার, বলেন না। একটু খেয়াল করো তো, এই যে আমি বল দিচ্ছি বল দিচ্ছি বল দিচ্ছি, প্রতিনিয়তই কিন্তু সেম বল দিচ্ছি, কিন্তু বস্তু কি ঘুরতেছে? আনসার হচ্ছে বস্তু ঘুরতেছে না। তার মানে শুধুমাত্র বল দিলেই যে বস্তু ঘুরবে ব্যাপারটা এমন না। তো এখানে কি দেখলাম যে এখানে ঘুরবে, এখানে ঘুরবে না, এখানে ঘুরবে। আচ্ছা কিন্তু বল দিলে যে ঘুরবে এটা আমরা অন্তত জানি। তো আমরা একটা কথা বলতে পারি যে আমাদের বস্তুটা যে ঘুরবে বৃত্তাকার পথে সেটাকে আমরা বলতেছি টর্ক বা টাও। এই টাওটা হচ্ছে বলের সাথে সমানুপাতিক, মানে বলের উপরেও ডিপেন্ড করে। কিন্তু শুধুমাত্র বল না, আরো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, বলের উপরেও ডিপেন্ড করে। এবং আমি যদি বেশি বল দিই তখন হয়তো বা এখানে আর একটু তাড়াতাড়ি ঘুরবে বা তাড়াতাড়ি যাবে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে টর্ক। আরেকটা মিনিং আছে টর্কের, সেটা হচ্ছে ঘোরার পরিমাণ। টর্কের ভ্যালু যত বেশি, ঘোরার পরিমাণ তত বেশি। কোন একটা দরজা যদি অনেক স্পিডে ঘুরে, তার মানে টর্কের ভ্যালু অনেক বেশি। তো তুমি যত বেশি বল দিবা দরজা তত বেশি স্পিডে ঘুরবে।
তো টর্কের ভ্যালু তত বেশি হবে। এই জন্যই বলতেছি বল যত বেশি টর্কের ভ্যালু তত বেশি বা ঘোরার পরিমাণ তত বেশি। আচ্ছা, একটা জিনিস বুঝলাম যে টর্ক এফ এর উপরে ডিপেন্ড করে, আর কার উপরে ডিপেন্ড করে একটু খেয়াল করো তো। এটা যদি আমি ধরে নিই যে দরজাটা এখানে আবদ্ধ, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স, একটা ডিস্টেন্স হচ্ছে আর, ধরে নাও R1, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ধরে নাও R2, আর এখানে ডিস্টেন্সটা একদমই নাই, ধরো খুবই ছোট একটা ডিস্টেন্স বা R3। একটু খেয়াল করো তো, ডিস্টেন্স যত বড় হচ্ছে, আমি যত এখানে বল দিব তত ইজিলি ঘুরবে। তার মানে ডিস্টেন্স, এই কেন্দ্র থেকে ডিস্টেন্সটা যত বেশি, ঘোরাটার পরিমাণ তত বেশি বা টর্কের ভ্যালু তত বেশি, কারণ ঘোরার পরিমাণ যত বেশি টর্কের ভ্যালু তত বেশি। তাহলে আমরা বলতে পারি যে আর এর ভ্যালু যদি বাড়ে, ঘূর্ণন বাড়বে, আর ঘূর্ণন যদি বাড়ে তার মানে টাও এর ভ্যালু কি হবে? বাড়বে। তাহলে আমরা আরও একটা রিলেশন পাইলাম টর্কের, সেটা হচ্ছে টর্ক আমার আর এর সাথেও সম্পর্ক। কেমন সম্পর্ক? সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বাড়ে। তো বলের রিলেশনটা একটু আগে দেখলাম, তারপরে দূরত্বের রিলেশনটা দেখলাম যে কোথায় তুমি বল দিচ্ছ, বলের পয়েন্ট, যেমন এখানে বল দিলে এক রকমের ঘূর্ণন, এখানে বল দিলে আরেক রকমের ঘূর্ণন, এখানে বল দিলে আরেক রকমের ঘূর্ণন। তো বলে দূরত্বের উপরও ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপরে আর কিসের উপরে ডিপেন্ড করে দেখো, তোমরা একটু একটা দরজা ধরো, আমি একটা উদাহরণ হিসেবে ধরো এই বইটা, এই দরজাটা, কথার কথা, এই বইয়ের এখানে বল দিলে ইজিলি ঘুরে যায়, এই যে ইজিলি ঘুরতেছে, কিন্তু এখানে দিলে এত সহজে ঘুরানো যাচ্ছে না, আর এখানে দিলে ঘুরানোই যাচ্ছে না। তো ওইটাই আমরা দেখতেছিলাম হচ্ছে এইগুলাতে। আচ্ছা দেখো তো, তুমি বল দিলা, ধরো এই কর্নারেই বল দিলা, কিন্তু বল তো তুমি দিতে পারো কীভাবে? একদম সোজা করে আঙুলটা দিতে পারো, আবার আঙুলটা একটু বাঁকা করে দিতে পারো, আবার আঙুলটা এদিক থেকে বাঁকা করে এভাবে দিতে পারো। তো অনেক রকমের অ্যাঙ্গেল করে কিন্তু বল দিতে পারো। তো এই অ্যাঙ্গেলের সাথেও রিলেশন আছে। যেমন তুমি চিন্তা করো যে আমি যদি একদম স্ট্রেইট বল দিই, অনেক তাড়াতাড়ি ঘুরে যাবে, একটু বাঁকা করে বল দিলে একটু কম ঘুরে যাবে। আর এই অ্যাঙ্গেলের সাথে রিলেশন থেকে এই টর্ক হচ্ছে সাইন থিটা এর সাথে সমানুপাতিক, মানে অ্যাঙ্গেল কিন্তু সাইনের অ্যাঙ্গেলের সাথে সমানুপাতিক। আচ্ছা, তো এটা এই তিনোটাকে এই হচ্ছে টর্ক। তাহলে টর্ক শুধুমাত্র বলের উপরে ডিপেন্ডেন্ট না, মানে কোনো একটা বস্তুকে আমি যদি বৃত্তাকার পথে ঘুরাইতে চাই, শুধুমাত্র বল দিলে হবে না, দূরত্বও দেখা লাগবে, অ্যাঙ্গেলও দেখা লাগবে। এই তিনোটাকে একসাথে মার্চ করে আমরা বলতে পারি না যে টাউ ইজ প্রপোর্শনাল টু এফ আর সাইন থিটা। আচ্ছা, এই হচ্ছে আমরা প্রপোর্শনাল, মানে কার উপরে ডিপেন্ড করে সেখান থেকে এটা নিয়ে আসলাম। আচ্ছা, ভালো কথা। এখন ইচ্ছা করলে আমরা যদি সমানুপাতিকটা উঠাই দেই, আমরা কি লিখতে পারি? একটা ধ্রুবক লিখতে পারি কে, আর এফ আর সাইন থিটা। আচ্ছা, তাহলে কে এর ভ্যালু ধরো না 1, ধ্রুবকের ভ্যালু, তাহলে টাউ ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে? এফ আর সাইন থিটা। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, তাহলে তোমার এইগুলো সবগুলো হচ্ছে বেসিক জিনিস, যে টর্ক আসলে কি আর মেইন ফর্মুলা হচ্ছে এটাই হচ্ছে তোমাদের ম্যাথে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা মনে হয় ভেক্টরে ক্রস গুণফলে একটা জিনিস দেখছিলাম যে এ ক্রস বি সমান সমান এ ক্রস বি এর মান। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা। আচ্ছা দেখো, তাহলে ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা। এখানে দেখো তো, বল একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, সাইন থিটা, তাহলে দুইটা ভেক্টর আছে। মানে তুমি চিন্তা করো, এটা হচ্ছে এ এর সাথে চিন্তা করো, এটাকে বি এর সাথে চিন্তা করো, আর এটা হচ্ছে সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটাকে কি লেখা যাচ্ছিল? এ ক্রস বি। সো এখানে ইচ্ছা করলে আমরা এটা লিখতে পারি না যে আর ক্রস এফ। আচ্ছা, এই হচ্ছে আর ক্রস এফ। তোমরা ভুলেও কিন্তু এফ ক্রস আর লিখতে পারবা না, এফ ক্রস আর লেখা যাবে না, কারণ ক্রস গুণফলের দিক বলে একটা কথা ছিল। সো আর ক্রস এফ করলে দিক যেটা আসে, আর আমাদের টাওয়ের দিকও সেদিকে আসে, কিন্তু এফ ক্রস আর করলে দিক যেদিকে আসে, টাওয়ের দিক সেদিকে আসে না, উল্টা দিকে আসে। সেজন্য আমরা এফ ক্রস আর নেই না। বা ইচ্ছা করলে এটা এক্সাম্পল দিয়ে দেখানো যায়। আচ্ছা, ওটা ক্লাসে দেখাই দিব তোমাদেরকে, কিন্তু আপাতত এতটুকু বুঝো যে এটা লেখা যাবে না, আমাদের সূত্র হচ্ছে এটা। তাহলে এ হচ্ছে টাও। আচ্ছা, তো আমাদের সূত্র এই দুইটা লাগবে ম্যাথ করার জন্য, এই দুইটা সূত্রই খুবই ইম্পর্টেন্ট। এটা কখন ইউজ করবো? যদি ভ্যালু দেওয়া থাকে। আর এটা কখন ইউজ করবো? যদি আমাদেরকে ভেক্টর ফরম্যাটে আর আর এফ দেওয়া থাকে, তখন এটা ইউজ করবো। আচ্ছা, আরেকবার আমি পুরো জিনিসটা সামারি করে দিই। কোনো একটা বস্তুকে রৈখিক পথে ঘোরানোর জন্য কি রৈখিক পথে গতিশীল করার জন্য কি দরকার? বল দরকার। আর কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে গতিশীল করার জন্য কি দরকার? শুধুমাত্র বল দিলেই হবে না, কি কি দরকার? সেটা হচ্ছে টাও দরকার। আচ্ছা, এই টাওটা কার উপরে ডিপেন্ডেন্ট? বল, ঠিক আছে, বল একটা ডিপেন্ডেন্ট, মানে বলের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র বলের উপরে না,
কোথায় বল দিচ্ছি তার দূরত্ব, মানে ওই বিন্দুটার দূরত্ব কোথা থেকে ওই যেখানে আমার বস্তুটা ঘুরতেছে, যে বিন্দু সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে ওই দূরত্বের উপরে ডিপেন্ড করে, অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে। এই ধরনটাকে একসাথে মার্চ করে আমরা এটা পাইছি। দেন এখান থেকে এই দুইটা সূত্র আমরা পাইছি। তো এইগুলো দিয়ে হচ্ছে আমাদের ম্যাথগুলো করা লাগবে। আচ্ছা, এখন আসো আমরা ম্যাথ কীভাবে করবো সেটা একটু বুঝি। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি। ধরো এদিকে একটা তক্তা আছে, এই তক্তাটা এখানে করে মানে আমি পিন দিয়ে আটকায় রাখছি। এই তক্তাটা কোনো একটা জায়গায় এখানে পিন দিয়ে আটকায় রাখছি, এভাবে আটকায় রাখছি। এখন একজন কি করলো, এইদিকে একটা বল প্রয়োগ করলো, এদিকে একটা বল প্রয়োগ করলো। কত বল প্রয়োগ করলো? ধরো 10 নিউটন বল প্রয়োগ করলো। আচ্ছা, আর এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা কত? ধরো নাও 5 মিটার। আচ্ছা, তাহলে এখানে যদি একজন বল প্রয়োগ করে তাহলে এই তক্তাটা এভাবে করে উঠে যাবে, এটা এদিকে নিচে নেমে যাবে আর এটা এদিকে উপরে উঠে যাবে। তোমরা ওই পার্কে অনেকগুলো দোলনা টাইপের খেলা থাকে দেখো, দুইজন দুই পাশে বসে, একজন উঠে গেলে আরেকজন নেমে যায়, ওই কাইন্ড অফ জিনিস হচ্ছে এটা। তাহলে একজন যদি এদিকে বল প্রয়োগ করে আরেকটা এদিকে উঠে যাবে। আচ্ছা, এখন আমরা যেহেতু ঘুরে যাবে তার মানে টর্ক তৈরি হবে, কারণ ঘুরে যাওয়া মানে টর্ক তৈরি হয়। অলওয়েজ মনে রাখবা কোনো জায়গায় যদি ঘূর্ণন তৈরি হয় মাস্ট বি টর্ক তৈরি হবে। এখন আমরা এই টর্কের ভ্যালু বের করতে চাই, তাহলে টর্কের ভ্যালু হচ্ছে টাউ ইকুয়ালস টু, সূত্র কি? এফ আর সাইন থিটা। তাহলে এফ কত বল প্রয়োগ করছো? 10 নিউটন। সরণ কত? সরণ বলতে যেই বিন্দুর সাপেক্ষে ঘুরবে, এই দেখো আমরা কিন্তু এই বিন্দুর সাপেক্ষে দরজা ঘুরতেছিল, এখান থেকে যেই বিন্দুতে বল দিচ্ছি ওই বিন্দু ডিস্টেন্সটা নিচ্ছিলাম। সো এই বিন্দু সাপেক্ষে ঘুরতেছে আর বল দিচ্ছি এই বিন্দুতে, তাহলে ওই যেই বিন্দু সাপেক্ষে ঘুরবে ওখান থেকে যেই বিন্দুতে বল দিচ্ছি তার ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। সো 5 আর অ্যাঙ্গেল সাইন। আচ্ছা, অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হচ্ছে বল আর সরণ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, আর এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, দ্যাট মিনস 90। আচ্ছা, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 5 10 50। সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের টর্কের ভ্যালু হচ্ছে কত? 50। আচ্ছা, টর্কের একক কি একটু খেয়াল করো তো। এফ এর একক হচ্ছে নিউটন, আর একক হচ্ছে মিটার, আর সাইন থিটার তো কোনো একক নাই, তার মানে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। আচ্ছা, এতটুকু বুঝলেই আশা করি হবে। আচ্ছা, এখন ম্যাথ আমরা এইভাবে, মানে এইটা ঠিক আছে, সূত্র আশা করি বুঝতে পারছো। এখন যদি কোনো কারণে ধরো এটাই তক্তাটা, এই হচ্ছে তক্তাটা, কিন্তু বল দিছে হচ্ছে এরকম বাঁকা করে। আচ্ছা, এখন এই সূত্রটা আমরা এটা মনে রাখতে পারো, কিন্তু ম্যাথ এভাবে কখনোই করবে না, মানে এই সূত্রটা মাথায় রাখিও না। কি মাথায় রাখতে পারো? সেটা হচ্ছে তুমি এটাকে আরেকটা ভার্সন লেখা যায়, সেটা হচ্ছে টাও সমান সমান আর এর সাথে লম্বভাবে যেই বল আছে ওই বলের মান ইন্টু আর। এটা মাথায় রাখা যায় কিভাবে যদি একটু দেখাইতে চাই। ধরো এটাই আমরা দেখতে চাই, যদি তুমি এটাকে লিখতে পারো যে ধরো এদিকে বল দিচ্ছিল হচ্ছে এফ, তাহলে এই এফকে আমরা এটাকে একটু এদিকে এক্সটেন্ড করতে পারি চাইলে, এই হচ্ছে এফ, মানে এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আর অ্যাঙ্গেলটা ধরো তোমাকে বলে দিছিল কোনো একটা কারণে। আচ্ছা, ধরো আমরা এই এফটাকে ভাঙতে চাই। আমরা কি বলছিলাম, কোনো কেউ যদি আমাদের ফিজিক্সে বারবার ধরে বলতেছিলাম একটা কথা, কেউ যদি এক্স আর ওয়াই অক্ষে না থাকে আমরা ভেঙে নিব। আচ্ছা, একটু খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে বলতো ভাই এক্স অক্ষ আর ওয়াই অক্ষে নাই, তাহলে ভাঙা লাগবে। ওকে, ভাঙো। ধরে নাও এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া ছিল যে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? থিটা। তাহলে এটা কত হবে? এফ কস থিটা, আর এটা হবে এফ সাইন থিটা। আচ্ছা, তারপর আর এই ডিস্টেন্সটা ধরে নাও আর। তো টর্ক সমান সমান আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লম্ব বরাবর বল আর এর সাথে, তো লম্ব বরাবর বল কত? এফ সাইন থিটা ইন্টু ডিস্টেন্সটা কত? আর। তো দেখো ওই আলটিমেটলি এই ফর্মুলাটাই আসছে, এফ আর সাইন থিটা। সেই জন্য আমরা হচ্ছে অলওয়েজ চেষ্টা করবো, যেহেতু আমরা উপাংশ বিভাজন শিখছি বা কোনো কিছু বাঁকা দেখলেই ভাঙি, তো আমরা অলওয়েজ ভেঙে নিব, তাহলে ম্যাথটা করতে ইজি। না হলে থিটাটা নিয়ে একটু ঝামেলা হয়। আচ্ছা, তাহলে কি বললাম, আমরা অলওয়েজ ম্যাথ করবো হচ্ছে যে বল যেমনই দেওয়া থাকুক লম্ব করে, লম্ব উপাংশ করে বা উপাংশ বিভাজন করে ভেঙে নিব। তারপরে দেখবো আমার যেই তক্তাটা আছে ওই তক্তার সাথে লম্ব বল কোনটা। এই যে লম্ব বল হচ্ছে এটা, এটা কিন্তু লম্ব না, এটা হচ্ছে এই রেখা বরাবর চলে গেছে, আর রেখার সাথে লম্ব কে আছে? এফ সাইন থিটা। সো এফ সাইন থিটা হচ্ছে আমার বল। তো আমরা এটাই বলতেছিলাম যে আর এর সাথে লম্ব বরাবর যেই বল আছে, এই যে আর এর সাথে লম্ব হচ্ছে এই বলটা, সো এটা এফ সাইন থিটা। আর ডিস্টেন্সটা হচ্ছে এই আর। এটা দিয়ে ম্যাথ করলে হচ্ছে অনেক ইজি হয়। তাহলে সূত্র এটা ঠিক আছে, এটা কিন্তু সেম সূত্রই আসছে দেখো। সো সূত্র একই, কিন্তু এটা দিয়ে করলে হচ্ছে একটু ইজি। তোমরা ইচ্ছা করলে এটা দিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছা, কিন্তু আমার সাজেশন থাকবে তোমরা এই সূত্রটা ইউজ করো। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করি, তাহলে বোঝা যাবে আরো ভালো। ধরো একটা তক্তা, একজন কি করতেছে এই দিক বরাবর বল দিচ্ছে, ধরে নাও
কত বল দিছে, 10 নিউটন বল দিছে, আর এই ডিস্টেন্সটা কত, ধরে নাও 5 মিটার। আচ্ছা, তো আমরা এটাকে হচ্ছে একটু এদিকে এক্সটেন্ড করি। কেন এক্সটেন্ড করি, যাতে বিন্দুটা এই তক্তার উপরে থাকে। অলওয়েজ হচ্ছে শুরুর বিন্দুটা তক্তার উপরে রেখে ভাঙবা, না হলে বুঝতে পারবা না, কষ্ট হয়ে যাবে বুঝতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, এই 10 নিউটনকে আমরা টান দিয়ে নিচে নামাই ফেলছি। এটা ভেক্টর শিফটিং, মানে তুমি চাইলে ভেক্টরকে এদিকে নিচে নামাইতে পারবা, মানে তার মান আর দিকটা সেম রেখে নিচে নামাইতে পারবা। দেখো আমি কি করছি, এটাকে জাস্ট এখান থেকে এখানে নামাইছি, মানও সেম রাখছি, আবার দিক নিচে ছিল, এখনো দিক নিচেই আছে, খালি বিন্দুটা চেঞ্জ করছি, আদি বিন্দুটা। আর আদি বিন্দু অলওয়েজ আমরা হচ্ছে ওই তক্তার উপরে রাখার চেষ্টা করবো, নাহলে ম্যাথ করতে একটু ঝামেলা হবে, বুঝতে কষ্ট হবে আর কি। আচ্ছা, ধরো তোমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, যে এখানে কত অ্যাঙ্গেল করে বল দিচ্ছিল সেটা বলে দিচ্ছে ভূমির সাথে, যেমন অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি উপাংশ বিভাজন করি, তাহলে এটা হবে tan sin 30, আর এদিকে হবে tan cos 30। আচ্ছা, এবার আসো আমরা এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে টাউ সমান সমান, আচ্ছা আমরা কিন্তু এখানে শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে মান বের করি, টর্কের মান বের করি, দিক বের করি না। দিক বের করতে গেলে ক্রস গুণফলে যাওয়া লাগবে, যেটা আমি তোমাদের ক্লাসে দেখাই দিব, হাতে কলমে দেখাই দিব, এখন বুঝাতে একটু কষ্ট হবে, মানে ভিডিওতে দেখাইতে কষ্ট হবে, সো ক্লাসে দেখাই দিব তোমাদেরকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আর হচ্ছে এফ এর সাথে লম্ব, তাহলে আর হচ্ছে এটা, আর এই আর এর সাথে লম্ব কোণ বল, এই যে tan sin 30, তাহলে tan sin 30 ইন্টু ডিস্টেন্স, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্সটা কত, বল প্রয়োগের বিন্দু আর এই বিন্দু সাপেক্ষে ঘুরতেছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5, তো 5 tan sin 30 মনে হয় পাওয়া 5 আর 5 মিলে হচ্ছে 25, তাহলে 25 আর নিউটন মিটার। এটা হচ্ছে টর্কের মান। দিক কিন্তু এখনো বের করি নাই, দিক বের করতে গেলে আর ক্রস এফ করা লাগবে, তারপরে দিকে আমরা বের করতে পারবো। আচ্ছা, এতটুকু আশা করি বুঝছো, এই হচ্ছে টর্ক মোটামুটি। আচ্ছা, আরেকটা ম্যাথ করি আমরা। আচ্ছা, দেখো এই ম্যাথটা সলভ করি আমরা। এখানে তোমাকে কি বলছে, যে ধরো এই হচ্ছে একটা বিন্দু, আর এই বিন্দুর থেকে একটা তক্তা আছে, তক্তাটা এই বিন্দুতে ফিক্সড করে রাখছি আমি, আর এদিক থেকে একজন 6 নিউটন বল এইভাবে বাঁকা করে বল দিচ্ছে, আরেকজন এদিকে 8 নিউটন বল দিচ্ছে, আর একজন নিচ থেকে 2 নিউটন বল দিচ্ছে। এখন অনেকজন যদি একসাথে বল দেয়, তাহলে বস্তুটা কোনো একটা দিকে ঘুরবে। এতক্ষণ ধরে ছিল হচ্ছে একটা বল, এখন অনেকগুলো বল, তো অনেকগুলো বল হলে সমস্যা নেই, আমরা আস্তে 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 একই রকমভাবেই করবো। আচ্ছা, আসো তো কি করবো এখন, আমাদের স্টেপ কি ছিল। আচ্ছা, আমরা কি বের করতে যাচ্ছি, টর্ক বের করতে যাচ্ছি, যে এখানে টর্কের ভ্যালু কত। এতক্ষণ একটার জন্য বের করছিলাম, এখন অনেকগুলো, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করি। আচ্ছা, স্টেপস কি, স্টেপস হচ্ছে 1 নাম্বার, কোনো বল বাঁকা আছে কিনা, বল বাঁকা আছে কিনা চেক করা, আর বল যদি বাঁকা থাকে তাহলে উপাংশ বিভাজন, আর উপাংশ বিভাজনের পরে এরপর হচ্ছে ফর্মুলা, সূত্র ইউজ করব। আচ্ছা, আসো ওকে, আমরা এটা করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে শুরুতে এই বলটা, আচ্ছা আমরা আরেকটা চিত্র চাইলে আঁকতেই পারি, আচ্ছা আঁকা লাগবে না, এখান থেকেই আশা করি বুঝতে পারবা। দেখো এটা আমরা বলছিলাম যে শুরুর বিন্দুটা তক্তার উপরে নিয়ে আসতে, তাহলে নিয়ে আসতে এটাকে এদিকে নেওয়া লাগবে,
তাহলে এদিকে হচ্ছে আমার 6 নিউটন, ভালো কথা। আর এটা যদি 45 হয়, এটাও 45। আচ্ছা বুঝলাম ভাই। এখন আসো, আমাদের বল কি বাঁকা আছে নাকি নাই? আচ্ছা হচ্ছে ভাই বল বাঁকা আছে, তাহলে ভাঙবো বলকে। তাহলে এই বলকে যদি ভাঙি, এদিকে একটা উপাংশ আসবে আর এদিকে একটা উপাংশ আসবে। এই উপাংশের মান হবে 6 cos 45 আর এটার মান হবে 6 sin 45। তো এই কিন্তু আর নাই। আচ্ছা একে তাহলে তোমরা মুছে দিতেই পারো। আচ্ছা একইভাবে তোমরা এটাও আমরা তো নিয়ে নিচে চলে আসি, দেন মুছে ফেলি, যেটা যেটা করে ফেলছি এটা মুছে ফেলি। হ্যাঁ, তাহলে চিত্রটা একটু ইজি হবে, নাহলে অনেক বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে এখানে আসো, এ কি ভাই বাঁকা আছে? আনসার হচ্ছে না ভাই বাঁকা নাই। আচ্ছা এর আদি বিন্দুটা এখানে নেওয়া লাগবে, সো আমরা ইচ্ছা করলে আদি বিন্দুটা এখানে নিয়ে যাই। ধরো এখানে নিয়ে গেলাম, তাহলে উপরে ঠিক আছে, এই জাস্ট টান দিয়ে উপরে উঠে দিচ্ছি আদি বিন্দুটাকে এখানে রেখে, দিক আর মান সমান রেখে, তাহলে 2 নিউটন। সো একেও মুছে দাও। আচ্ছা এও শেষ। এরপর আর কে আছে? 8 নিউটন। 8 নিউটনকেও বাঁকানো নিচে নামানো লাগবে। সো নামাইলাম এদিকে 8 নিউটন। আর অ্যাঙ্গেলে আসো, এটা যদি 40 হয়, এটাও 40। আর এটা 40 হলে এদিকে হবে 8 cos 40। আচ্ছা দেখো, আমরা এটা এটা ভাঙছি আর এটা ভাঙছি, দেন হচ্ছে এটা। আচ্ছা প্রশ্ন হচ্ছে ভাই এও তো বাঁকা আছে, সো বাঁকা যেহেতু আছে একেও ভাঙা লাগবে। সো শুরুতে আমরা কি করবো, এটাকে একটু নিচে নামাই। আচ্ছা নামাইলাম নিচে। তাহলে আদি বিন্দুটা কোথায় নিয়ে আসছি? আমার ওই লাল রেখার উপরে নিয়ে আসছি। তো এটার মান ছিল হচ্ছে 8 নিউটন, আর এটা যেহেতু 40, তাহলে এটা হবে 40 ডিগ্রি। আচ্ছা তো যেহেতু নিয়ে আসছি, একে মুছে দিতে পারো চাইলে। আচ্ছা নিয়ে আসছি। এরপরে বাঁকা যেহেতু আছে ভাঙা লাগবে, সো একে ভাঙলে এদিকে একটা মান পাবো, সেটা হচ্ছে 8 cos 40। আর এদিকে আর একটা মান পাবো, সেটা হচ্ছে 8 sin 40। আচ্ছা তো এই 8কে চাইলে মুছে দিতে পারি, যেহেতু আমরা উপাংশ বিভাজন করে ফেলছি। আচ্ছা এখন দেখো, আর কোনো রকমের বল বাঁকা ভাবে নাই, সো আর কাউকে ভাঙারও দরকার নেই। আচ্ছা এরপর আসো, তো প্রথম স্টেপ ছিল হচ্ছে, আচ্ছা মুছে ফেলছি আমি এটা। প্রথম স্টেপ ছিল যে কোনো রকমের বল বাঁকা আছে কিনা দেখা, আর বাঁকা থাকলে তাদেরকে উপাংশ বিভাজন করা। সো আমরা যারা যারা বাঁকা ছিল সবাইকে উপাংশ বিভাজন করে ফেলছি। এরপর হচ্ছে ফর্মুলা ইউজ করা। সো আসো আমরা ফর্মুলা ইউজ করি, যে টাউ। এখন বলতে পারো যে টাও আমরা এতক্ষণ ধরে তো একটা বল থাকলে করে আসছিলাম, এখন কিভাবে করব? সো আনসার হচ্ছে, যদি অনেকগুলো বল থাকে অনেকগুলোকে একসাথে করব। আচ্ছা আমরা টাও এটা কি রাশি? অবশ্যই একটা ভেক্টর রাশি, কারণ ওই দিক বলতেছিলাম যে ক্রস গুণফল, তো ক্রস গুণফল হয় করে যা পাই সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সো টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি, বা টাও হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা এই ভেক্টর রাশি অবশ্যই দিক থাকবে। আচ্ছা এখানে দিকের জন্য দেখো, আমরা ভেক্টরে বলছিলাম কোনো কিছু যদি একই দিকে থাকে যোগ করা লাগবে, আর বিপরীত দিকে থাকলে বিয়োগ করা লাগবে। সো দেখো এরা যেহেতু একই দিকে আছে, কাইন্ড অফ যোগ হবে, আর এ যেহেতু বিপরীত দিকে আছে, সো বিয়োগ হবে। কারণ এই দিকটাকে ডিনোট করার জন্য আমরা একটা কনভেনশন বা রুলস ধরে নিই। রুলসটা হচ্ছে, কোনো কিছু যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাকে আমরা মাইনাস বলি, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাকে আমরা প্লাস বলি। ঠিক আছে, তো ওই অনুযায়ী আমরা করার চেষ্টা করবো। আচ্ছা আসো প্রথমে, আচ্ছা আমরা বলতেছিলাম যে সূত্র ছিল একটাই, যে টাও ইকুয়ালস টু হচ্ছে আর এর সাথে যেই বলটা লম্ব আছে সেই বলটাকে নিব, আর হচ্ছে দূরত্বটাকে গুণ দিব। সো আসো আমরা প্রথমে খুঁজে বের করার চেষ্টা করি যে কোনগুলো লম্ব বল। তোমরা চাইলে আর এফ সাইন থিটা যে ফর্মুলা ছিল ওইটা দিয়েও করতে পারো। একটা জিনিস মনে রাখতে হবে, টাও ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। এই সূত্রে এই থিটাটা অবশ্যই অবশ্যই ভূমির সাথে বা তক্তার সাথে হইতে হবে, বা ভূমির সাথে লিখে রাখি, ভূমির সাথে হতে হবে, না হলে কিন্তু আনসার ভুল আসবে। ভূমির সাথে দেওয়া না থাকলে তুমি ভূমির সাথে করে নিয়ে ম্যাথ করা লাগবে। সো থিটাটা হইতে হবে ভূমির সাথে। ভূমির সাথে বলতে এই যে এই লাল তক্তার সাথে এদিকে ধরো আমার তক্তার এভাবে বল দিছি, সো অ্যাঙ্গেল এটা হওয়া লাগবে। উলম্বের সাথে দেওয়া যাবে না, এই ভূমির সাথে বা লাল তক্তার সাথে দেওয়া লাগবে। আর না দেওয়া থাকলে করে নিয়ে তারপর ম্যাথ সলভ করা লাগবে ওই সূত্র দিয়ে করতে গেলে। আর এটা দিয়ে করতে গেলে তো কিছু দেখা লাগবে না, এমনি জাস্ট তুমি লম্ব বল কোনটা সেটা খুঁজে বের করবা। আচ্ছা দেখো এই বলটা কি লম্ব? আনসার হচ্ছে না ভাই, এই বলটা লম্ব না। সো এবার এও কি আমার তক্তার সাথে লম্ব আছে? আনসার হচ্ছে নাই। বা আর এর সাথে লম্ব আছে? নাই। সো এটাও বাদ। আচ্ছা তাহলে আছে কারা কারা? একটা, দুইটা, তিনটা। সো এই তিনটা বল নিয়ে কাজ আমাদের। তো প্রথমে ওকে, আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে এই তক্তাতে একটা আঙুল দিব, বা একটা কিছু রাখার চেষ্টা করবো। তুমি চাইলে আঙুল দিতে পারো বা কিছু একটা রাখো। আচ্ছা রাখলাম। এরপরে এই যে বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে? নিচের দিকে না? আচ্ছা এই যে নিচের দিকে। এখন কোন দিকে ঘোরাচ্ছে একটু খেয়াল করো তো, যে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে না? সো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা কি বলছিলাম? মাইনাস। তাহলে এই সামনে একটা কি দেওয়া লাগবে? মাইনাস। এই হচ্ছে দিকের কাজ শেষ। এরপরে ফর্মুলা ইউজ করো। ফর্মুলা কি? এই যে এটা। তাহলে লম্ব বল আর এর সাথে লম্ব 6 sin 45 ইন্টু ডিস্টেন্সটা কত? 5 মিটার। শেষ।
একটা শেষ। তারপরে এই বলটা করে ফেলছি, তারপর হচ্ছে এই বলটা। তো আবার আমাদের দিকটা একটু দেখা লাগবে। সো ধরো তুমি এই যে কেন্দ্রে হচ্ছে আঙ্গুলটা অলওয়েজ রাখবা আর মাথাটাকে বের করে রাখবা। এখন নিচের দিকে বল প্রযুক্ত হচ্ছে না, সো নিচের দিকে যদি বল দাও কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে আমরা বলতেছিলাম প্লাস দেওয়া লাগবে। সো আগে একটা প্লাস দাও, এরপর ফর্মুলা ইউজ করো। আর এর সাথে লম্ব বল হচ্ছে 8 sin 40, আর ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার, সো 3। আচ্ছা, এটাও শেষ। তারপরে বাকি আছে হচ্ছে 2 নিউটন। সো 2 নিউটন ধরো এখানে এভাবে ধরো আবারও, এই যে 2 নিউটন বল দিচ্ছি কোন দিকে, উপরের দিকে। আর উপরের দিকে বল দিলে কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে। সো ঘড়ির কাঁটার দিকে হলে আমরা আবারও মাইনাস, সো দাও মাইনাস। তাহলে মাইনাস দিলে আমার সূত্র কি হচ্ছে, 2 ইন্টু 1। আচ্ছা, এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেটর দিয়ে আনসারটা বের করার চেষ্টা করো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু মেবি ভুল বলছিলাম তখন, এই দুটাকে একই দিকে এটা চিন্তা করে করতে পারবা না। কেন করতে পারবা না, কারণ বিন্দু সাপেক্ষে চিন্তা করতে হয় অলওয়েজ। মানে এরা একই দিকে থাকলে যোগ করে দিলাম, বিপরীত দিকে থাকলে বিয়োগ করে দিলাম, এটা হবে না, কারণ বিন্দু সাপেক্ষে চিন্তা করতে হয়। এই বিন্দু সাপেক্ষে কোন দিকে, যেমন এই বিন্দু সাপেক্ষে এ যে দিকে, এ কিন্তু ঠিক তার উল্টা দিকে। সো এই বিন্দু সাপেক্ষে চিন্তা করে প্লাস মাইনাস করা লাগে। আচ্ছা, ওদিকে অত কঠিন না যাও, এইটা মনে রাখলেই করে ফেলতে পারবা। ওইভাবে করতে চাইও না, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আচ্ছা, আনসারটা তোমরা ক্যালকুলেটর বের করিও, আমার কাছে ক্যালকুলেটর নাই, সো আমি আনসারটা বলতেছি তোমাদের। আচ্ছা, আনসার আসবে -7.79 নিউটন মিটার। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশির এই মানটা হচ্ছে এতটুকু, আর এই মাইনাসটা কি বোঝায়, দিক বোঝায়। প্রশ্ন হচ্ছে ভাই দিক কোন দিকে। আচ্ছা দেখো তো, মাইনাস মাইনাস মানে আমরা ধরে নিয়েছিলাম না মাইনাস হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে দিকটা কোন দিকে হবে, পাশে বলে দিতে হবে দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা বলে দিতে হবে, বুঝছো? ওকে, আচ্ছা থিটাটা বলছি, এগুলো বলছে, হ্যাঁ এতটুকু জানলেই মোটামুটি টর্কের ম্যাথগুলো তোমরা করতে পারবা, আশা করা যায়। আচ্ছা দেখো, টর্ক রিলেটেড আরেকটা টপিক হচ্ছে দ্বন্দ্ব। আচ্ছা, দ্বন্দ্ব কি সেটা বোঝার চেষ্টা করি। টর্ক কি, যেটা আমরা একটু আগে একটা ম্যাথ করছি, ওই ম্যাথটাই আলটিমেটলি দ্বন্দ্বর মতো কাজ করে, কিন্তু কয়েকটা শর্ত আছে। শর্ত কি, দ্বন্দ্ব হওয়ার জন্য তোমার দুইটা বল দেওয়া লাগবে এবং দুটি বল দেওয়া লাগবে, এবং এই দুইটা বল অবশ্যই সমমানের হতে হবে। এগুলো কিন্তু এমসিকিউতে জিজ্ঞেস করে, সো মাথায় রাখিও। আচ্ছা, সমমানের হতে হবে, তারপর হচ্ছে বিপরীতমুখী হতে হবে, তারপর হচ্ছে সমমানের বিপরীতমুখী সমান্তরাল। এই যদি কোনো একটা দ্বন্দ্ব এরকম কোনো একটা টর্কে বা কোনো একটা তক্তার উপরে তুমি এগুলো মেনে দুইটা বল দাও, তখন ওই যে সিস্টেমটা তৈরি হবে তাকে বলা হবে দ্বন্দ্ব। যেমন আচ্ছা, আমরা ম্যাথ চিত্র আঁকি। ধরো একটা বল দিলা এইদিকে এফ, তাহলে আরেকটা বল দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে প্রয়োগ বিন্দু ভিন্ন হতে হবে, প্রয়োগ বিন্দু ভিন্ন। আচ্ছা, একটা বল দিলে এখানে, আর একটা বল দিতে হবে ধরো এই যে এই বিন্দুতে, মানে ঠিক কর্নারে। আচ্ছা, বা তুমি এটা এখানে দিলে ওইটা ওখানে, কিন্তু ডিস্টেন্সটা সমান হতে হবে আর কি। আচ্ছা দেখো, তাহলে এটা ছিল একটা এফ, তাহলে আমি আরেকটা ধরো এখানে বল দিব, আর এই বলটা ধরো এইভাবে, এই যে এইদিকে। আচ্ছা, এইভাবে কেন দিলাম, মান সমান বলছে, তাহলে এটা এফ হলে এটাও এফ। তারপর বিপরীত বলছে না, তো এটা যদি উপরের দিকে যায় এটাকে নিচের দিকে নামতে হবে, সো বিপরীত। তারপর সমান্তরাল বলার কারণে এটা যেমনভাবে দিছি, মানে যেভাবে দিছি এটাও ঠিক সমান্তরাল করে দিছি। না হলে অনেকে তো বলতে পারতো ভাই এটা এভাবে দিচ্ছেন, আপনি এটাকে বাঁকা করে দেন। বাঁকা করে দেওয়া যাবে না কিন্তু, কারণ এটা যেভাবে এটাও সেভাবে। যদি এটাকে এভাবে বাঁকা করে দিতাম তখন এখানেও এভাবে বাঁকা করে দেওয়া লাগতো। ক্লিয়ার? আচ্ছা,
তো সমান্তরাল করে দিছি, প্রয়োগ বিন্দু ভিন্ন, এই যে একটা বিন্দু এখানে হলে আরেকটা বিন্দু এখানে। যদি এরকম 3-4টা কন্ডিশন মেনে কোনো একটা সিস্টেম গঠিত হয় তাকে বলা হয় দ্বন্দ্ব। আচ্ছা, আমরা এই দ্বন্দ্বের ভ্যালু বের করতে চাচ্ছি, ভ্যালু বলতে টর্কের ভ্যালু বের করতে চাচ্ছি। আচ্ছা, ধরে নাও এই ডিস্টেন্সটা এইখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে d/2, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে d/2, মানে পুরোটার ডিস্টেন্স হচ্ছে d, এটাই বলে দিছে তোমাকে। আর তাহলে অর্ধেক অর্ধেক দুই পাশে আছে, ডিস্টেন্সটা সমান নিতে হবে। আচ্ছা, তো আসো আমরা টর্কের ভ্যালু বের করি। তাহলে টাও ইকুয়ালস টু, আমরা একটু আগে বলতেছিলাম প্রথমে দেখা লাগবে কোনো রকমের বল বাঁকা আছে কিনা, বাঁকা আছে, আচ্ছা হচ্ছে বাঁকা তো নাই, সো ভাঙারও দরকার নেই, উপাংশ বিভাজনও করার দরকার নেই। তো এরপরে কি করা লাগে, ফর্মুলা ইউজ করা লাগে। সো আসো ফর্মুলা ইউজ করি, একটা একটা বল নিব, দেন ফর্মুলা ইউজ করবো। আমরা ঘড়ির কাটার দিক দিয়ে ধরো আমরা কিছু একটা ধরে নাও, তুমি প্লাস বা মাইনাস ধরো, মাইনাস হলাম আমরা। তাহলে খেয়াল করো এই বলটা কোন দিকে ঘুরে যাচ্ছে, নিচের দিকে ঘুরে যাচ্ছে না, আর নিচের দিকে ঘুরানো মানে কি ঘড়ির কাটার দিকে, তার মানে একটা মাইনাস দেওয়া লাগবে। আর এই বলের ভ্যালু কত 4, আর এই তো এটার সাথে লম্ব বল হচ্ছে f, আর ডিস্টেন্সটা কত d/2। আচ্ছা, এতটুকু শেষ। তারপর এই বলটা, তাহলে এই বলটা কোন দিকে ঘুরে যাচ্ছে, এই যে এই বিন্দু সাপেক্ষে উপরে ঘুরাইতে যাচ্ছে, তাও ঘড়ির কাটার দিকে, সো আবারও মাইনাস, আর f ইন্টু ডিস্টেন্স কত d/2। তাহলে আমরা বলতে পারি মাইনাস f/2 মাইনাস f/2, দ্যাট মিনস মাইনাস fd। তো এটা হচ্ছে দ্বন্দ্ব, আর দ্বন্দ্বের ভ্যালু হচ্ছে এটা, আর এটা কি নির্দেশ করে, দিক নির্দেশ করে। সো দ্বন্দ্বের ভ্যালু বললে খালি fd লিখবা, f কি ওই কি বল দিছিলা, আর d কি ওই যেই দুইটা বল দিয়েছিলা তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত। এই হচ্ছে মোটামুটি টর্ক নিয়ে মোটামুটি কথাবার্তা। আচ্ছা, আর একটু আছে। আচ্ছা দেখো, আমরা রৈখিকের সূত্রগুলোর সাহায্যে এই কৌণিকের সূত্রগুলো বোঝার চেষ্টা করবো এখন থেকে, তাহলে হচ্ছে মনে রাখতে ইজি হবে। ওকে, দেখো তোমরা এই সূত্রটা জানো যে, আচ্ছা আগে এটাতে যাবো। আচ্ছা দেখো, নেক্সট আমরা এই সূত্রটা সবাই জানি যে f ইকুয়ালস টু ma। আচ্ছা, উভয় পাশে একটু r দিয়ে গুণ দাও তো, r ইন্টু f ইকুয়ালস টু m/a/r লেখাই যায়। আচ্ছা, একটু আগেই টর্কের সূত্র দেখে আসতেছিলাম যে টাও ইকুয়ালস টু r f সাইন থিতা। আচ্ছা, ধরে নাও যে তুমি থিতা এর ভ্যালু ধরে নাও যে 90 ডিগ্রি, ধরে নাও যে আমরা বল প্রয়োগ করতেছি কীভাবে 90 ডিগ্রি করে বল প্রয়োগ করতেছি, ধরে নাও। তাহলে টাও ইকুয়ালস টু কী লেখা যায়, আর এফ সাইন 90 এর ভ্যালু 1, তার মানে টাও ইকুয়ালস টু আর এফ, এটা লেখা যায়। সো এই আর ইন্টু এফ এর জায়গায় আমরা কী লিখতে পারি, টাও, আর এম আর এ ইকুয়ালস টু চ্যাপ্টার 3-তে একটা ফর্মুলা পড়ছিলাম আলফা আর। আলফাটা কি, এটা কি রৈখিক ত্বরণ, আলফাটা কি কৌণিক ত্বরণ মানে বৃত্তাকার পথে যেই ত্বরণ, আর আরটা হচ্ছে ওই বৃত্তপথের ব্যাসার্ধ। সো এই এর জায়গায় আমরা ইচ্ছা করে লিখতে পারি আলফা আর ইন্টু আর। তাহলে টাও ইকুয়ালস টু এম আর স্কোয়ার ইন্টু আলফা, এটা লেখা যায় না? আচ্ছা, লেখা যায়। আচ্ছা, এখন একটা খুবই সুন্দর একটা জিনিস বুঝার আছে। কি বুঝার আছে সেটা হচ্ছে, দেখো তো এটা হচ্ছে রৈখিক ক্ষেত্রের সূত্র, এটা হচ্ছে কৌণিক ক্ষেত্রের সূত্র। আচ্ছা, রৈখিক ক্ষেত্রের সূত্রে আমি কোনো একটা বস্তুকে গতিশীল করার জন্য কি দেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে বল। তাহলে সেম জিনিসটা এখানে আসছে না, যে কৌণিক ক্ষেত্রে কোনো একটা বস্তুকে গতিশীল করার জন্য কি দরকার, সেটা হচ্ছে টাও। আর রৈখিক ক্ষেত্রে কোনো একটা বস্তু যেই ধরনের গতিশীল সেটা হচ্ছে এ, আর কৌণিক ক্ষেত্রে কোনো একটা বস্তু যেই ধরনের গতিশীল সেটা হচ্ছে আলফা। তাহলে এই এম এম যা কাজ করবে এম আর স্কোয়ারকেও তাই কাজ করতে হবে ফর্মুলা অনুযায়ী। যেহেতু এফ রৈখিকে যা কাজ করে টাও কৌণিকে সেম কাজ করে, এ রৈখিকে যা কাজ করে আলফা কৌণিকে সেম কাজ করে, তাহলে এম রৈখিকে যেই কাজ করে এম আর স্কোয়ার কৌণিকে সেম কাজ করতে হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এম রৈখিকে কি কাজ করে? রৈখিক ক্ষেত্রে এম হচ্ছে জড়তার কাজ করে। আমরা এমকে বলতাম যে জড়তার পরিমাণ, কোনো একটা বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি। একইভাবে এম আর স্কোয়ার কিসের কাজ করবে, সেটাও জড়তার কাজ করবে, কিন্তু কৌণিক ক্ষেত্রের জড়তার কাজ করবে। আর কৌণিক ক্ষেত্রে জড়তাকে বলা হয় জড়তার ভ্রামক। তাহলে আমরা এখন একটা নতুন টপিকের সাথে পরিচয় হইলাম, যেটা হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই জড়তার ভ্রামকটা কি?
সেম এটা যদি জড়তা যদি বুঝো তাহলে এটা ইজিলি বুঝে যাবে। আচ্ছা একটু খেয়াল করো তো, কোনো বস্তুর জড়তা যদি বেশি হয় তার মানে তার ভর বেশি, আর তাকে গতিশীল করতে কষ্ট হবে বেশি, বা তাকে থামাতে কষ্ট হবে বেশি, বা এটা এভাবে আমরা বলতে পারি গতিশীল বা থামাতে কষ্ট বেশি। কারণ কি, জড়তা বেশি মানে ভর বেশি, আর কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাকে গতিশীল করতেও কষ্ট বেশি হবে, থামাতেও কষ্ট বেশি হবে, তার মানে এটা কাইন্ড অফ হচ্ছে কষ্টের পরিমাণ। তো একই রকম হচ্ছে জড়তার ভ্রামকও। জড়তার ভ্রামকও গতিশীল আর থামাবই, কিন্তু এখন হচ্ছে বৃত্তাকার বা কৌণিক ক্ষেত্রে। কৌণিক ক্ষেত্রে থামাতে কষ্টের পরিমাণ। আচ্ছা একটু খেয়াল করো তো, কোন একটা বস্তুকে আমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, এখন ওই বস্তুকে যদি ঘুরাইতে বেশি কষ্ট হয় বা ঘুরাতে বেশি কষ্ট হয় তার মানে তার জড়তার ভ্রামক বেশি, আর ঘুরাতে যদি কম কষ্ট হয় তাহলে তার জড়তার ভ্রামক কম। অথবা যদি থামাতে কষ্ট, ঘুরতেছে থামাইতে চাচ্ছি, তো থামাতে যদি বেশি কষ্ট হয় তার মানে জড়তার ভ্রামক বেশি, আর থামাতে যদি কম কষ্ট হয় তার মানে জড়তার ভ্রামক কম। তার মানে আমরা জড়তার ভ্রামককে আসলে এটা বোঝার চেষ্টা করবো, জড়তার ভ্রামক হচ্ছে জড়তার মতোই কাজ করে, এবং সেটা হচ্ছে আমার কৌণিক ক্ষেত্রে থামানো বা গতিশীল করার কষ্টের পরিমাণ বোঝায়। আচ্ছা তাহলে আমাদের এখন টপিকের নাম হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা দেখো, জড়তার ভ্রামক বোঝার চেষ্টা করি আমরা। দেখি কোনো একটা বস্তুকে ঘোরাতে বা থামাতে কষ্ট যে এটা কার কার উপরে ডিপেন্ড করে। ধরো একটা সুতা দিয়ে একটা বস্তুকে বাঁধছো, এই হচ্ছে একটা বস্তু। সেম দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে তুমি আরেকটা বস্তুকে বাঁধছো যেটা হচ্ছে এত বড় বস্তু। ধরো সুতার দৈর্ঘ্য এখানে যদি এল হয়, এখানেও এল, বা আমরা আর ধরে নিই, এই দৈর্ঘ্যটাও আর, এই দৈর্ঘ্যটাও আর, আর এই বস্তুর ভর ধরো m1, এই বস্তুর ভর ধরো m2। এখন আমরা জড়তার ভ্রামকের সময় বলতেছিলাম যে জড়তার ভ্রামক হচ্ছে কষ্টের পরিমাণ ঘোরাতে বা থামাতে। আচ্ছা আমরা ঘোরানোর কথাই আপাতত চিন্তা করি যে গতিশীল করব। এখন একটু চিন্তা করো, তোমার কাছে একটা সুতা দিয়ে, সেম দৈর্ঘ্যের সুতা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখিও, দৈর্ঘ্য সেম। তাহলে এই সুতা দিয়ে বস্তুকে আমি ঘোরাচ্ছি, বস্তুর ভরটা খুবই ছোট আর এখানে বস্তুর ভরটা অনেক বেশি, তো একে ঘোরাতে আমার অনেক বেশি কষ্ট হবে না। তার মানে আমার m2কে ঘোরাতে কষ্টের পরিমাণটা অনেক বেশি। বা আমরা এমনি বলতে পারি না যে কষ্টের পরিমাণ বেশি মানে কি জড়তার ভ্রামক বেশি, তো এটা বলতে পারি যে আমার কষ্টের পরিমাণ বা আই। আচ্ছা জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় হচ্ছে আই দিয়ে, আর এই আইটাকে আমরা ওই ভিডিওতে একটু আগে পড়াইছিলাম, সেটা হচ্ছে mr²। ওই তোমার লাস্টের লাইনটা মেবি ফর্মুলাতে এমন কিছু একটা আসছিল যে টাউ ইকুয়ালস টু mr² ইন্টু আলফা। সো এটা তো বল, এটা তো হচ্ছে ত্বরণ, আর এটা হচ্ছে কি ভরের মতো কাজ করে, আর জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দিয়ে, তার মানে আই এর ভ্যালু কি আই ইকুয়ালস টু mr²। আচ্ছা এটা আমরা প্রমাণ করবো এখন, আই ইকুয়ালস টু যে আসলেই mr², এটা আমরা এখন প্রমাণ করবো, দেখি কিভাবে প্রমাণ করা যায়। তো আসো তাহলে জড়তার ভ্রামককে বলতেছি আমরা আই দিয়ে, আচ্ছা সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো। জড়তার ভ্রামককে বলতেছি আই দিয়ে, তার মানে আই হচ্ছে কষ্টের পরিমাণ, কষ্টের পরিমাণ বেশি হবে কখন, যদি ভর বেশি হয়, তাহলে একটা রিলেশন পাইছি। আচ্ছা ব্যাপারটা এমন হতে পারতো না যে এটা একটা সুতা, এখানে একটা বস্তু বাঁধছো, একটা ছোট সুতা, এখানেও সেম বস্তুটাই বাঁধছো। আচ্ছা দেখো এখানে ভর সেম রাখছি আমি, এই বস্তুর ভর যা, এই বস্তুর ভরও তাই, কিন্তু এখানে সুতার দৈর্ঘ্য ধরে নাও r1, এখানে সুতার দৈর্ঘ্য ধরে নাও r2। তুমি একটু চিন্তা করো যে কাকে ঘুরাইতে সোজা বেশি। সুতা যত ছোট ঠাস করে ঘুরাই ফেলতে পারবা বা ইজিলি ঘুরাইতে পারবা, তার মানে গতিশীল করতে অত বেশি কষ্ট হচ্ছে না। আর সুতার দৈর্ঘ্য বড়, অনেক বেশি কষ্ট দিয়ে ঘুরাইতে হবে, যদিও বস্তুর ভর কম, কিন্তু তাকে ঘুরাতে অনেক বেশি কষ্ট করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করবা। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমার সুতার দৈর্ঘ্য যত বড় আমার কষ্ট তত বেশি। তো আমরা এখানে বলতে পারি যে আই বাড়লে কি বাড়ে, আর বাড়লে আইও বাড়ে, তার মানে আই এর সাথে সমানুপাতিক আর। আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আর এর সাথে সমানুপাতিক কিন্তু স্কয়ার আকারে সমানুপাতিক। প্রশ্ন হইতে পারে ভাই কেন স্কয়ার আকারে সমানুপাতিক, সেটা অনেক বড় কিছু, তো তোমরা ক্লাসে বলিও, ক্লাসে দেখাই দিবে, এখন ভিডিও বড় হয়ে যাবে অনেক। সো ক্লাসে কারো যদি একান্ত জানার ইচ্ছা থাকে বলিও, অত বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট ক্লাসে জিজ্ঞেস করে তাহলে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে এতটুকু মনে রাখি যে আইটা হচ্ছে আর এর সাথে স্কয়ারের সমানুপাতিক, এতটুকু তো বুঝছো যে আর এর সাথে সমানুপাতিক হবে, আর স্কয়ার আকারে সমানুপাতিক হয়। আচ্ছা তাহলে
আই হচ্ছে ভরের সাথে সমানুপাতিক, আবার আর এর স্কয়ারের সাথে সমানুপাতিক। তো দুইটাকে একসাথে মার্জ করে আমরা বলতে পারি না যে আই ইজ প্রপোর্শনাল টু এম আর আর স্কয়ার। তো আমি যদি সমানুপাতিক সাইনটা উঠাই, একটা ধ্রুবক আসে কে, দ্যাট মিনস কে ইন্টু এম আর স্কোয়ার। আচ্ছা, এই কে এর ভ্যালু হচ্ছে 1, ধ্রুবকের ভ্যালু। তো আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এই যে বলতেছিলাম আমরা ফর্মুলাটা ডিরাইভ করে দেখাবো, দেখো আসলেই কিন্তু এটাই আসছে। তাহলে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। আইটা কি? আইটা হচ্ছে জড়তার ভ্রামক, আর এমটা কি, যেই বস্তুকে ঘুরাচ্ছি ওই বস্তুর ভরটা কত, আর আরটা কি, যেই বস্তুকে ঘুরাচ্ছি আমরা অবশ্যই একটা বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা কত, সেটাই হচ্ছে আমার আর এর ভ্যালু। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, তো আমরা জড়তার ভ্রামকের একটা ফর্মুলা পাইলাম। এই ফর্মুলা দিয়ে মোটামুটি আমরা ম্যাথ করতে পারবো আশা করি। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আমরা আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার পেলাম না, এটা হচ্ছে শুধু এবং শুধুমাত্র একটা বস্তু কণা, মানে ছোট একটা বস্তুর জন্য। প্রশ্ন হচ্ছে যদি এত বড় বস্তু হয়, ধরো এরকম এবড়ো শেপের একটা বস্তু, এরকম ধরো একটা বস্তু, এখন এই বস্তুর আমি জড়তার ভ্রামক বের করতে চাই। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কথা, জড়তার ভ্রামক কি, মানে জড়তার ভ্রামকটা আসলে কি বোঝায়, প্র্যাকটিক্যালি কি বোঝায়। ধরো এই একটা বস্তু এখানে ছিল, এই বস্তুটাকে তুমি কি করবা, এই অক্ষের সাপেক্ষে ঘুরাবা, একটা অক্ষের সাপেক্ষে ঘুরাইতে হয়। ঘুরাইতে হলে অবশ্যই একটা অক্ষ লাগে, কারণ এই অক্ষের সাপেক্ষে তুমি এভাবে ঘুরাইতে পারো। এই যে এই অক্ষের সাপেক্ষে ঘুরাইছো, তাহলে এই অক্ষের সাপেক্ষে ঘুরাতে যতটুকু কষ্ট, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে এইটা বলতেছে আমরা আই, আর এই এম হচ্ছে যে বস্তুটা ঘুরাচ্ছ তার ভর, আর আর কি, আর হচ্ছে যে অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছ ওই অক্ষ থেকে ওই বস্তুটার ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে আর। তাহলে এই আর স্কোয়ার, এটাই হচ্ছে আমরা ফর্মুলাটা দেখতেছিলাম। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কোনো বস্তুকে ঘোরাতে হলে অবশ্যই একটা অক্ষের সাপেক্ষে ঘুরাতে হয়। যখন আমরা সুতা দিয়ে ঘুরাচ্ছিলাম তখন কার সাপেক্ষে ঘুরাচ্ছিলাম, আমাদের হাতের সাপেক্ষে ঘুরাচ্ছিলাম। তো আমাদের হাতটা কাইন্ড অফ ধরো এখানে আছে। আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেছে যে জড়তার ভ্রামক বের করতে হয় কোনো একটা অক্ষের সাপেক্ষে, আর ডিস্টেন্সটা নিতে হয় অক্ষ থেকে। এবার এখানে আসো, এখানে ধরো আমি এই বস্তুটাকে ঘুরাবো, প্রশ্ন হচ্ছে ভাই কার সাপেক্ষে ঘুরাবেন আগে সেটা বলেন। তোমরা অলরেডি এই কথাটা মাথায় আনবা যে ঘুরাচ্ছি কার সাপেক্ষে ঘুরাচ্ছি, না হলে কিন্তু ডিস্টেন্স বের করা যাবে না, কারণ ডিস্টেন্সটা ওই কার সাপেক্ষে ঘুরাচ্ছি তার থেকে নেওয়া লাগে। আচ্ছা, তো যদি এর সাপেক্ষে ঘুরাই তাহলে এর থেকে ডিস্টেন্স নেওয়া লাগবে। এখন একটু খেয়াল করো তো, অনেকগুলা বস্তু না, এই বস্তুটা তো অনেকগুলো কণা আছে না, আমরা বলতেছিলাম এটা শুধু এবং শুধুমাত্র কণার জন্য অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এখানে কয়টা কণা আছে, লক্ষ লক্ষ কোটি 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 কণা আছে না, এরকম অনেকগুলা কণা আছে। এখন এতগুলা কণা ধরে নাও, এই কণাটার ভর হচ্ছে m1, এই কণাটার ভর হচ্ছে m2, এই কণাটার ভর হচ্ছে m3, এই কণাটার ভর হচ্ছে m4, এরকম লক্ষ লক্ষ কণা আছে। এখন আমি যদি এই অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক বের করতে চাই, আমার কি করা লাগবে, প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদা জড়তার ভ্রামক বের করে আমি যোগ করে দিব, শেষ, তাহলে তো হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমার টোটাল বস্তুর জড়তার ভ্রামক হবে m1 এর জন্য জড়তার ভ্রামক, m2 এর জন্য জড়তার ভ্রামক, তারপরে m3 এর, আচ্ছা এভাবে লিখি, টোটাল জড়তার ভ্রামক হবে i কার জন্য, m1 এর জন্য, প্লাস i কার জন্য, m2 এর জন্য, প্লাস i m3 এর জন্য, প্লাস ডট 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 i mn, n সংখ্যক মানে n তম m এর জন্য হবে। তাহলে প্রত্যেকটার জড়তার ভ্রামক বের করে আমাকে কি করা লাগবে, যোগ করলে আমি টোটাল বস্তুর জড়তার ভ্রামক পাবো, কার সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে। একটু খেয়াল করো, তাহলে এখান থেকে ডিস্টেন্স নেওয়া লাগবে, তাহলে এখান থেকে ডিস্টেন্স ধরো এটা ধরে নাম r1। আচ্ছা, আমরা কেমন ডিস্টেন্স নিই, লম্ব ডিস্টেন্স নিই অলওয়েজ কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে একটা ডিস্টেন্স নিতে পারো, সেটা ধরো r2, এখান থেকে ডিস্টেন্স নিতে পারো, সেটা ধরো r3, আঁকতে হয়তো লম্ব আঁকতেছি না, তোমরা লম্ব ধরে নিবা, এই যে এখানে আসবে সেটা হচ্ছে r4, মানে এরকম ডিস্টেন্স নেওয়া লাগবে। সো এর জায়গায় তখন লিখতে হবে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার, প্লাস ডট ডট mn rn স্কোয়ার। এরকম করে 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 হচ্ছে অনেকগুলা, মানে প্রত্যেকটা কণার জন্য বের করে যোগ করে দেন টোটাল জড়তার ভ্রামক বের করা লাগবে, এটা হচ্ছে খুবই কষ্টসাধ্য বিষয়। তো এই কাজটা আসলে আমরা করি না, কারণ তুমি একটা বস্তু লক্ষ লক্ষ কোটি কোটি কণা আছে, তুমি কয়টা নিবা, তো এই জন্য এই কাজটা করি না। আর আমরা যখন ইন্টিগ্রেশন করবো তখন বুঝে যাবো, ইন্টিগ্রেশনও সেম কাজটাই করে। জাস্ট এতটুকু বুঝো, ইন্টিগ্রেশনের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে অনেক ছোট 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 জিনিসকে সে একসাথে যোগ করে ফেলতে পারে, জাস্ট কয়েকটা ফর্মুলা দিয়ে, বা ওর প্রসেস এরকম, মানে ইন্টিগ্রেশনের প্রসেসই হচ্ছে এটা, যে ও কি করতে পারে, অনেকগুলো ছোট ছোট জিনিসকে একসাথে যোগ করে ফেলতে পারে খুবই শর্টে। তো আমরা হচ্ছে কি করবো, ওই ইন্টিগ্রেশন ইউজ করবো। সো এখানে ইন্টিগ্রেশন ইউজ করা হয়, ইন্টিগ্রেশন ইউজ করে আমরা কিছু সূত্র নিয়ে চলে আসি। যেমন ধরো কিছু কিছু স্পেসিফিক কিছু বস্তু আছে, ধরো একটা গোলকের জন্য জড়তার ভ্রামক কি হবে সেটা আমরা কি করছি, ইন্টিগ্রেশন করে বের করছি। এরকম অনেকগুলো বস্তু আছে যেগুলো পরীক্ষায় বেশি আসে, তো ওগুলো আমরা একটা সূত্র আকারে এখন দেখার চেষ্টা করবো। তাহলে বেসিকটা আশা করি বোঝা গেছে।
যে জড়তার ভ্রামক হচ্ছে কষ্টের পরিমাণ, আর কণার জন্য এই জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার। এটা আমরা সূত্রগতভাবে প্রুফ করছি। কিন্তু যখন বস্তুতে আসলাম তখন বস্তু হচ্ছে অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। তো আমরা যদি বস্তুর জড়তার ভ্রামক বের করতে চাই, প্রত্যেকটা কণার জন্য জড়তার ভ্রামক বের করে যোগ করা লাগবে, যেটা অনেক কষ্টসাধ্য বিষয়। আর এই কষ্টসাধ্য বিষয়কে আমাদের সহজ করে দিছে ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা অনেকগুলো ফর্মুলা পেয়েছি। তো এখন ফর্মুলাগুলো আমরা এখন দেখার চেষ্টা করবো। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম আমরা যে ইন্টিগ্রেশন করে করে আমরা অনেকগুলো বস্তুর জন্য হচ্ছে জড়তার ভ্রামকগুলো বের করে ফেলছি, যেগুলো আমাদের ম্যাথে প্রায়ই আসবে। যেমন এটা হচ্ছে কণার জন্য, যেটা আমরা একদম শুরু থেকেই প্রুফ করে দেখলাম যে কণার জন্য হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এই যে একটা কণা, এই কণাটাকে আমি এই অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি, আর ব্যাসার্ধটা হচ্ছে আর কণাটার ভর হচ্ছে এম, সো আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার হচ্ছে কণার জন্য। এখন বাকি সবগুলো হচ্ছে বস্তু, এটা হচ্ছে কণা আর বাকি সবগুলো বস্তু। এবং এগুলো সূত্রগুলো কিভাবে আনা হয়েছে, এই ফর্মুলাই ইউজ করছি, কিন্তু ইন্টিগ্রেশন করে আসছি আমরা সবাই। বেসিকটা আশা করি বুঝছিলাম। আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে তার নীল কালারটা দিয়ে আমরা বলতেছি যেই অক্ষের সাপেক্ষে সে ঘুরবে। ধরো এই জিনিসটা হচ্ছে আমার এই মার্কারটা, তাহলে মার্কারটাকে আমি ঘুরাবো, কার সাপেক্ষে ঘুরাবো? ধরো মার্কারের এই দিক বরাবর আমার আঙ্গুল আছে, তাহলে আঙ্গুলের সাপেক্ষে ঘুরলে এটা কিভাবে ঘুরবে? এই যে এইভাবে ঘুরে ঘুরতে থাকবে, এই যে এইভাবে ঘুরতেছে, তাহলে আঙ্গুলের সাপেক্ষে ঘুরবে। আচ্ছা, তো এই যদি আঙ্গুলের সাপেক্ষে ঘুরে, তাহলে ঘুরলে কি তৈরি হবে? জড়তার ভ্রামক তৈরি হবে। আর এই জড়তার ভ্রামকের ভ্যালু কত? সেটা হচ্ছে আই ইকুয়ালস টু 1/12 এম এল স্কোয়ার। এল কি? যেই দণ্ডটা নিছো, যেই মার্কারটা নিছি, ওই মার্কারের দৈর্ঘ্য কত, আর এম হচ্ছে ওই মার্কারের ভর কত। একইভাবে এখানে আসো, এখন এখানে আমি কি করছি, মার্কারই রাখছি, কিন্তু এতক্ষণ অক্ষ নিচ্ছিলাম হচ্ছে মাঝখানে, তাহলে মাঝখানের সাপেক্ষে ঘুরতেছিল। আর এখন আমি অক্ষ নিচ্ছি হচ্ছে এই সাইডে বা এই সাইডে, তাহলে এখন ঘুরবে হচ্ছে আমার আঙুলের এই সাইডের সাপেক্ষে, তাহলে এইভাবে করে ঘুরবে। অলওয়েজ মনে রাখবা, যে অক্ষের সাপেক্ষে ঘুরবে, ধরো এই আমার এই হাতের এই আঙ্গুলের সাপেক্ষে ঘুরবে, তাহলে এই জায়গাটা কিন্তু ফিক্স থাকতে হবে, বাকিগুলো ঘুরতে হবে। যেই অক্ষের সাপেক্ষে বলবে ওই অক্ষের বিন্দুগুলো ফিক্সড, বাকিগুলো ঘুরবে, এই যে এভাবে করে ঘুরবে। আর যদি এখানে বলতাম তখন হচ্ছে এভাবে ঘুরতো, এই জায়গাটা ফিক্সড। আচ্ছা, তো এইভাবে করে আশা করি বুঝতে পারবা। তো যদি এই অক্ষের সাপেক্ষে বলে তখন আবার হচ্ছে 1/3 এম এল স্কোয়ার। তো সেই জন্য আমরা বলতেছিলাম যে জড়তার ভ্রামক একটা অক্ষের সাপেক্ষে বের করা লাগে, আর অক্ষটা চেনা লাগবে যে কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, না হলে কিন্তু সূত্রগুলো ইউজ করতে পারবা না। সো যদি একদম কর্নারের একটা অক্ষ থাকে, তাহলে হচ্ছে আই ইকুয়াল টু 1/3 এম এল স্কোয়ার। এম হচ্ছে বস্তুর ভর আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। একইভাবে তোমাকে একটা, ধরো একটা রিং দিতে পারে, রিং বলতে আংটি, হাতে তো তোমরা আংটি দিছই। সো যদি তোমাকে একটা আংটি দেয়, তো আংটির কি মাঝখানে কিন্তু কিছুই থাকে না, ফাঁকা। আর আমি মাঝখানে একটা অক্ষ নিছি, মাঝখানে একটা কোনো ধরো এই হচ্ছে একটা অক্ষ মাঝখানে, আর এদিকে হচ্ছে আংটিটা আছে আমার, মানে আংটিটার মাঝখান দিয়ে কলমটা আমি প্রবেশ করাইছি। সো এখন যদি তোমাকে বলে যে এই অক্ষের সাপেক্ষে আংটিটা যদি ঘুরে, তাহলে আংটিটার জড়তার ভ্রামক কত? আনসার হচ্ছে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এটা আবার কণা মনে করিও না, এটা সূত্রটা চলে আসছে আর কি কণার মতো, কিন্তু প্রুফ করে আসছে, ইন্টিগ্রেশন করে আসছে। আচ্ছা, কেউ চাইলে বই দেখতে পারো, কিন্তু ইন্টিগ্রেশন করার আগে বুঝবা না আসলে। আচ্ছা, তো এম হচ্ছে আংটিটার ভর, আর হচ্ছে ওই ব্যাসার্ধটা কত আংটিটার ওই কেন্দ্রের সাপেক্ষে, মানে যে অক্ষের সাপেক্ষে। আর এটা হচ্ছে তোমার কয়েন। ধরো তোমার কাছে একটা কয়েন আছে। আচ্ছা, আমরা একটা কয়েন নেওয়ার চেষ্টা করি, দাঁড়াবো। ধরো দেখতেছি কিনা জানি না, এই হচ্ছে তোমার একটা কয়েন। এখন আমরা কি করছি, এই কয়েনটাকে হচ্ছে বোর্ডে রাখছি, এই হচ্ছে বোর্ডে রাখছি কয়েনটাকে রেখে, এই কয়েনের মাঝখানে এই মার্কারটা আমি এভাবে প্রবেশ করাইছি, প্রবেশ করাই কি করছি, কয়েনটাকে এবার ঘুরাচ্ছি এভাবে। তো এটাই আমরা চিত্রে রাখছি যে এই কয়েনটাকে রাখছি, আর এটা তো 3D ভিউ তো দেখানো যাচ্ছে না। তো এই কয়েনের মাঝখান দিয়ে কলমটাকে এভাবে করে প্রবেশ করাইছি, এবার কলমের সাপেক্ষে কয়েনটাকে এভাবে করে ঘুরাচ্ছি আমরা। তো ঘুরালে জড়তার ভ্রামক তৈরি হবে, আর এই জড়তার ভ্রামকের ভ্যালু কত? হাফ এম আর স্কোয়ার। আর এটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে কাইন্ড অফ, ধরো তুমি চিন্তা করতে পারো ফুটবলের মতো, ফুটবল, কিন্তু এই ফুটবল বানানো তো ভুলে গেছি, দেখছো? আচ্ছা, FWT না জি, আচ্ছা হোয়াট এভার, ধরে নিও একটা, মেবি ডাবল, আচ্ছা ধরে নাও একটা। আচ্ছা, ফুটবল। এখন এটা হচ্ছে গোলক, এটাও কিন্তু গোলক, এটার মধ্যে পার্থক্য কোথায়? রিং এর মাঝখানে কিছু থাকে না, তো এটা হচ্ছে কি ফাঁপা, আর এটা হচ্ছে কি নিরেট, মানে মাঝখানে বস্তু আছে। সো যদি মাঝখানে কিছু না থাকে তখন এম আর স্কোয়ার, আর মাঝখানে যদি বস্তু দিয়ে ফিল আপ থাকে তখন হাফ এম আর স্কোয়ার। একই রকম এখানে ফুটবল, মাঝখানে কিছু নাই। আর এটা ধরো তুমি একটা ধরতে পারো আলু ধরে নিতে পারো, আলুর মাঝখানে কিন্তু আবার ফাঁপা থাকে না, আলু কাইন্ড অফ গোল একটা আলু। বা টমেটো চিন্তা করতে পারো, তাহলে আর ভালো বুঝবা। তো ধরো একটা টমেটো, গোল একটা টমেটো,
টমেটোই লিখে দিই। তো ধরো একটা টমেটো, এই টমেটোর মাঝখান দিয়ে তুমি কি করছো, আচ্ছা এটা তো পরে যাই। তাহলে এটার মধ্যে পার্থক্য কোথায়? এটার ভেতরে কোনো পদার্থ নাই, এটার ভেতরে হচ্ছে পদার্থ আছে, মানে এটা হচ্ছে ফাঁপা, এটা হচ্ছে নিরেট। আচ্ছা যদি ফুটবল হয়, আমি কি করছি, ফুটবলের মাঝখান দিয়ে একটা ধরো কাঠি প্রবেশ করাইছি, এরপর ফুটবলটাকে ওই কাঠির সাপেক্ষে ঘুরাচ্ছি, তো ঘুরালে তার জড়তার ভ্রামক হচ্ছে 2/3 m²। আর ফুটবল না নিয়ে যদি টমেটো নিয়ে টমেটোর মাঝখান দিয়ে একটা কাঠি ঢুকাইতাম, দেন টমেটোগুলো যদি ঘুরাই যাবো ওই কাঠির সাপেক্ষে, তখন হয়তো 2/5 m²। একইভাবে হচ্ছে একটা আয়তাকার বস্তু, ধরো তোমার খাতার একটা পেজ, তুমি কি করছো, খাতার পেজের ঠিক মাঝখান দিয়ে একটা কলম বা কোনো একটা কাঠি ঢুকাই ফেলছো। এখন ওই কাঠির সাপেক্ষে পেজটাকে ব্যবহার করে তুমি আস্তে আস্তে ঘোরাচ্ছ, তো এই পেজের জড়তার ভ্রামক কত? আনসার হচ্ছে এটা। আর এখানে তোমার এ কি, এ হচ্ছে এই যে আয়তাকারের বাহুর দৈর্ঘ্যগুলো, একটা বাহু এ হলো আর একটা বাহু হচ্ছে বি, আর 1/12 m² + b², m হচ্ছে এই যে আয়তাকার পাতটার ভর। আচ্ছা এখানে আরগুলো আশা করি বুঝবা, সবগুলোই বুঝবা। আচ্ছা এবার এটাও আয়তাকার পাতই, কিন্তু এবার আমি কি করছি, কেন্দ্র দিয়ে অক্ষ না নিয়ে আমি হচ্ছে সাইড দিয়ে একটা অক্ষ নিছি। যদি ধরো এরকম একটা আয়তাকার পাত হয়, আচ্ছা এটা যদি একটা আয়তাকার পাত হয়, এই সাইড দিয়ে আমি অক্ষ রাখছি, চোখ ঘুরবে কিভাবে, এই কলমের সাপেক্ষে এভাবে ঘুরবে, ক্লিয়ার, এই যে এভাবে ঘুরবে। তো এখন যদি ঘুরে তার জড়তার ভ্রামক কত, সেটা হচ্ছে 1/3 ml²। এটা কিন্তু কাইন্ড অফ এটার মতো, এই যে সাইড দিয়ে ঘুরতেছে, এটা একদম সেম। আর এটা হচ্ছে একটা সিলিন্ডার। সিলিন্ডার হচ্ছে তোমরা, এই মার্কারটা হচ্ছে একটা সিলিন্ডার টাইপের বস্তু। এখন এই মার্কারের আমি কি করছি, ঠিক মাঝখান দিয়ে, একদম মাঝখান দিয়ে একটা ধরো রেখা নিয়ে গেছি, বা একটা বস্তু নিয়ে গেছি, একটা কাঠি নিয়ে গেছি, ধরো মাঝখান দিয়ে একটা কাঠি নিয়ে গেছি। এখন ওই কাঠির সাপেক্ষে মার্কারটাকে এভাবে ঘুরাচ্ছি, তো মার্কারটাকে যদি ঘুরাই তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে m²। এখন এখানে আবার দুইটা কথা চলে আসে, যে মার্কারটা কি নিরেট না ফাঁপা। যদি ফাঁপা হয়, মানে মার্কারের ভেতরে যদি কোনো কিছু না থাকে, খালি থাকে, জাস্ট উপরের আবরণটা থাকে, তখন হচ্ছে ফাঁপা, তখন হচ্ছে এই সূত্র। আর যদি মার্কারটা নিরেট থাকে, চিন্তা করতে পারো সেভাবে যে মার্কারে যখন কালি ভর্তি থাকে, কালি ভর্তি থাকলে নিরেট, আর কালি না থাকলে, মার্কারের ভেতরে কালি না থাকলে তখন হচ্ছে ফাঁপা। তো ফাঁপার জন্য এই সূত্র, নিরেটের জন্য এই সূত্র। আশা করি বুঝছো। আচ্ছা মনে রাখবা কীভাবে বলি আমি, দেখো কণার জন্য এটা আমরা জানি I = m², আর রেখার জন্য যদি মাঝখান দিয়ে যাই 1/12, আর মাঝখান দিয়ে না গেলে সাইড দিয়ে গেলে 1/3, আর ml², এটা ইজি আছে, একটু মনে রাখবা এইভাবে। আর যত এটা আর সিলিন্ডার হচ্ছে একই রকমের, কয়েনের ব্যাপারটা আর সিলিন্ডারের ব্যাপারটা একই। এটাকে কিন্তু অনেক সময় বাংলায় চাকতিও বলে, হ্যাঁ, সো চাকতি বললেও বুঝে নিও। চাকতি বলতে কয়েনকে বোঝায়, হ্যাঁ, মানে নিরেটকে বোঝায়, চাকতি টাইপের। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই সিলিন্ডার আর রিং এর ব্যাপারগুলো হচ্ছে একই রকমের সূত্র। যদি ফাঁপা হয়, মানে মাঝখানে যদি কিছু না থাকে তখন m², আর মাঝখানে থাকলে ½ m², মাঝখানে কিছু নাই m², মাঝখানে কিছু থাকলে ½ m², এতটুকু বুঝা গেছে। আচ্ছা আর এটা হচ্ছে এটার মতো, এটার সাথে মিলাবা। আর এটা একটু, এগুলো তিনটা একটু মুখস্থ করা লাগবে। এর যদি ফাঁপা হয় তাহলে 2/3, আর যদি নিরেট হয় 2/5। আর এটা হচ্ছে 1/12 m² + b²। একটু কষ্ট করে এগুলো মুখস্থ করা লাগবে, এগুলো মুখস্থ না করলে কিন্তু তোমার ম্যাথ করতে অসুবিধা হবে। নেক্সট ক্লাসে, মানে এই ভিডিও যেদিন করে আসতে বলবো তার পরের দিন কিন্তু আমি এগুলো জিজ্ঞেস করবো ক্লাসে, না পারলে খবর আছে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি, এগুলো জানলেই হবে। আচ্ছা আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার x অক্ষ, এটা হচ্ছে তোমার y অক্ষ। আচ্ছা আমাদেরকে কি করছে, y অক্ষ বরাবর তিনটা বস্তু দিছে, একটা 4 কেজি, একটা 3 কেজি, একটা 2 কেজি, y অক্ষের উপরে বসে আছে এরা। আর x অক্ষ থেকে দূরত্বগুলো তোমাকে দেওয়া আছে, বলছে যে x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, তোমাকে বলছে যে I x = what। আচ্ছা কার সাপেক্ষে বলছে, x অক্ষের সাপেক্ষে বলছে, তাহলে ঘুরবে কার সাপেক্ষে, x অক্ষের সাপেক্ষে। তাহলে আমার বস্তু কয়টা, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনোটাকে কি করা লাগবে, তিনোটার জন্য আলাদা আলাদা জড়তার ভ্রামক বের করে দেন আমরা যোগ করে দিব। আচ্ছা আসো, তাহলে এই যে আমরা যদি এটাকে অক্ষ হিসেবে চিন্তা করি, তাহলে বস্তু এটা, তাহলে এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে কীভাবে ঘুরবে, এভাবে করে ঘুরতে থাকবে, এখান থেকে এভাবে করে বৃত্তাকার পথে বোর্ডের ভেতরের দিকে এভাবে করে ঘুরতে থাকবে। আচ্ছা আর যদি এটাকে চিন্তা করি, তাহলে এটা কীভাবে ঘুরবে, এই যে এভাবে করে বৃত্তাকার পথে এভাবে করে বোর্ডের ভেতর দিয়ে ঘুরতে থাকবে, একইভাবে এটাও বৃত্তাকার পথে বোর্ডের ভিতর দিয়ে ঘুরতে থাকবে। তাহলে অক্ষের সাপেক্ষে কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। বা উদাহরণ হিসেবে বললে ধরো এটা ছিল অক্ষটা, আর ছিল 4 কেজিটা, তাহলে 4 কেজিটা এই অক্ষকে কেন্দ্র করে এভাবে করে বৃত্তাকার পথে ঘুরতেই থাকবে। আচ্ছা তো আশা করি বুঝছি যে অক্ষের সাপেক্ষে কিভাবে ঘুরে আসলে। তো আসো আমরা ম্যাথটা করার চেষ্টা করি। তাহলে IX = আচ্ছা সবগুলোই হচ্ছে কণা ধরে নিব আমরা, হ্যাঁ,
আমাকে কণা হিসেবে বলছে, যদিও ভর বেশি কিন্তু কণা হিসেবে দেখাইছে, সো আমরা কণা ধরে ক্যালকুলেশনে যাব। তাহলে আমাদের সূত্র ছিল আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। তাহলে আই এক্স সমান সমান যদি এটার জন্য বের করি তাহলে হবে এম এর ভ্যালু হচ্ছে 4, আর 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 কোত্থেকে নিব আমরা বলছিলাম যে যে অক্ষের সাপেক্ষে ঘুরবে ওই অক্ষ থেকে দূরত্ব। সো এই অক্ষ থেকে ঘুরতেছে, এই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 4, দ্যাট মিনস 4 স্কোয়ার প্লাস তারপর হচ্ছে কত 3, তাহলে এম ইন্টু আর, তাহলে এই অক্ষ থেকে এই ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস তারপর হচ্ছে 2 কেজি, সো 2 ইন্টু এই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ডিস্টেন্স হচ্ছে 4, তো 4 স্কোয়ার। আশা করি বুঝছো। তো তোমরা ক্যালকুলেশন করে নিও, করে আনসার কি আসবে দেখে নিও তোমরা। মেবি আনসার আসবে হচ্ছে 108। আচ্ছা আমরা এককটা একটু বের করার চেষ্টা করি। আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, তাহলে এম এর একক হচ্ছে কেজি, আর এর একক হচ্ছে মিটার, আর স্কোয়ার কারণে মিটার স্কোয়ার, দ্যাট মিনস কেজি মিটার স্কোয়ার। আচ্ছা এতটুকু আমরা বুঝছি। এখন আমি একটা এক্সট্রা প্রশ্ন বলতেছি, সেটা তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা আই ওয়াইটাও বের করো চাইলে, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা তোমরা বের করো। আচ্ছা আমরা আসলে বের করি। তো ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তার মানে এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, তার প্রথম হচ্ছে ভর এম ইন্টু, আচ্ছা খেয়াল করো তো, এটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরে তাহলে আর নিতে হবে ওয়াই অক্ষ থেকে। আচ্ছা একটু খেয়াল করো তো, ওয়াই অক্ষের উপরেই বসে আছে, তো ওয়াই অক্ষ থেকে কোনো ডিস্টেন্স আছে? আচ্ছা হচ্ছে নাই ভাই, কারণ ওয়াই অক্ষ থেকে তো কোনো ডিস্টেন্সই নেই, ওয়াই অক্ষের উপরেই আছে। যেমন এক্স অক্ষ থেকে এক্স অক্ষের সাপেক্ষে ঘুরলে এক্স অক্ষ থেকে আমরা ডিস্টেন্স নিচ্ছিলাম, তো ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরলে ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কত 0, তার মানে 0 স্কোয়ার প্লাস 3 জন্য কত হবে 3 ইন্টু তাও 0, কারণ ওয়াই অক্ষ থেকে তো ডিস্টেন্স নাই, প্লাস কারণ এটা তো ওয়াই অক্ষ না, তো ওয়াই অক্ষ থেকে তো কোনো ডিস্টেন্সই নেই, ওয়াই অক্ষের উপরেই বসে আছে, আর এটা হচ্ছে 2 ইন্টু 0 স্কোয়ার, দ্যাট মিনস আনসার হচ্ছে কত 0। তো আই ওয়াই 0 বাট আই এক্স 108। তো এটা হচ্ছে অক্ষের উপরে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যায়, কারণ অক্ষের উপরে ঘূর্ণন চেঞ্জ হয়, তো জড়তার ভ্রামকও চেঞ্জ হয়। আশা করি তোমরা সবাই বুঝছো। আচ্ছা দেখো নেক্সট টপিক হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা দেখো নেক্সট টপিক হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা প্রশ্ন হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কি? আচ্ছা আমরা উদাহরণ হিসেবে আগে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তারপর টপিকটা রিলেট করবো আমরা। ধরো আমরা তো এটা পড়ে আসছি যে এটা যদি একটা অক্ষ হয়, এটা যদি একটা কণা হয়, তাহলে এই কণাটা এই অক্ষের সাপেক্ষে যদি এভাবে করে ঘুরতে থাকে, কণাটার ভর ধরে নাও এম, আর কণাটা যেই বৃত্তাকার পথে ঘুরেছে তার ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে এই বৃত্তাকার পথে ঘুরলে তার জড়তার ভ্রামক কি হবে? আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এটা আমরা কণার জন্য পড়ে আসছি। আচ্ছা এখন একটু আসো দিকে। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, ধর একটা কয়েনই আছে, কথার কথা এ হচ্ছে একটা কয়েন। এই কয়েনের জন্য তোমাকে বললাম আমি জড়তার ভ্রামক বের করো। সো তুমি কি করলো? জড়তার ভ্রামকের সূত্র কি একটু দেখে নিও, সেটা হচ্ছে 2/12 এম আর স্কোয়ার। এটা হচ্ছে এই কয়েনের জন্য জড়তার ভ্রামকের সূত্র। এখন ধরো তোমাকে একটা ম্যাথ দিল, ম্যাথটা দিয়ে তুমি এটা করে পাইলা যে জড়তার ভ্রামক হচ্ছে 10। আচ্ছা ভালো কথা, পাইলাম 10। এখন চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বুঝে জানো? এই যে বস্তুটার জড়তার ভ্রামক 10 পেয়েছো না, এই 10কে তুমি হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইউজ করবা। এই ফর্মুলা দিয়ে ইউজ করবা বলতে তুমি এই 10 ইকুয়ালস টু ইচ্ছা করলে লিখতে পারো না যে এম আর স্কোয়ার। প্রশ্ন হচ্ছে ভাই কীভাবে লিখছি? আমি চিন্তা করে নিছি বস্তুটা হচ্ছে কণা, বা কণার মতো, কণা না কণার মতো। তাহলে বস্তুটাকে যদি আমি কণার মতো চিন্তা করে নেই, তাহলে আমি বলতে পারি না যে এই বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে 10, আবার কণার মতো চিন্তা করলে এই বস্তুর জন্য জড়তার ভ্রামক হচ্ছে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। আচ্ছা কি বললাম আরেকবার বলি আমি। কণার জন্য জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এম আর স্কোয়ার, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। আর ধরো তোমাকে একটা কয়েন আছে, এই কয়েনে তুমি জড়তার ভ্রামক সূত্র দিয়ে বের করে পাইছো 10। আবার তোমাকে বললো যে তুমি চিন্তা করে নাও, কোনো একটা কারণে চিন্তা করে নাও, আমরা একটু পরে সংখ্যার সাথে মিলাই দিব, কোনো একটা কারণে চিন্তা করে নাও যে বস্তুটা হচ্ছে কণার মতো। আচ্ছা কণার মতো হলে আমরা বলতে পারি না যে এই বস্তুর জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। সো আই এর ভ্যালু কত পাইলাম, কত পেয়েছি একটু আগে 10, সো 10 বসাইতে পারি চাইলে। আচ্ছা এখন তুমি এখান থেকে এই আর এর ভ্যালুটা বের করতে পারো না চাইলে, তাহলে আর ইকুয়ালস টু কত হয়ে যাবে 10/m, এই রুট করতে পারো। এই যে এখানে যে আরটা পাই আমরা, ওই আরটাকে বলা হয় কে, বা এই কে কে আলটিমেটলি বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা এখন আসো আমরা সংখ্যার সাথে মিলাই। সংজ্ঞা আমাদেরকে বলে কোনো একটা বস্তু যদি এবড়ো থেবড়ো শেপের যেরকমই বস্তু হোক না কেন,
তাকে যদি আমি কণার মতো কনভার্ট করি, কণার মতো শেপে কনভার্ট করে ফেলি, তাহলে ধরো তোমার কাছে এরকম একটা বস্তু আছে, তুমি কি করছো, তাকে কণাতে কনভার্ট করছো, এরকম একটা কণার মতো শেপ দিছো, কণা না কিন্তু কণার মতো একটা শেপে কনভার্ট করছো। করার পরে একে তুমি একটা যে কোনো অক্ষের সাপেক্ষে ঘুরাবা। ধরে নাও আমি এই অক্ষের সাপেক্ষে ঘুরাবো। এখন এই অক্ষের সাপেক্ষে ঘুরানোর সময় এমন একটা ব্যাসার্ধ পথে ঘুরাইতে হবে, ধরো ব্যাসার্ধ পথের নাম দিলাম আর। এখন তোমাকে বলতেছে যে এমন একটা ব্যাসার্ধ পথে ঘুরাতে হবে যেই ব্যাসার্ধ পথে ঘুরালে এই বস্তুর জড়তার ভ্রামকটা তার অরিজিনাল বা অ্যাকচুয়াল জড়তার ভ্রামকের সমান হবে। তখন ওই আরটাকেই বলা হয় কে। আরেকবার আমি আস্তে আস্তে বলি, বোঝার চেষ্টা করো। সংজ্ঞা কি বলে? সংজ্ঞা বলে কোনো একটা বস্তুকে তুমি যদি কণার মতো কনভার্ট করো বা কণার মতো শেপে রূপান্তর করো এবং তাকে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরাবা, প্রশ্ন হচ্ছে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরাবা। কারণ এমন ব্যাসার্ধ নিয়ে ঘুরাতে হবে যেই ব্যাসার্ধে ঘুরালে এই বস্তুর জড়তার ভ্রামকটা তার অ্যাকচুয়াল জড়তার ভ্রামকের সমান হয়। তখন ওই ব্যাসার্ধটাকেই বলবো আমরা কি, কে বা চক্রগতির ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন এটার সাথে উদাহরণের সাথে মিলাই তো। আমরা কি বলতেছিলাম যে কোনো একটা বস্তুকে আমরা কণার মতো শেপে কনভার্ট করব। তো ধরো কণার মতো শেপে আমরা কনভার্ট করে ফেলছি। তো করে ফেললে তার জড়তার ভ্রামক ধরে নিলাম এমআর স্কোয়ার। এই এমআর স্কোয়ারের ভ্যালুটা, এখানে আর এর ভ্যালুটা কি হবে, সেটা হচ্ছে এমন জড়তার ভ্রামক হতে হবে যে জড়তার ভ্রামকটা তার অ্যাকচুয়াল জড়তার ভ্রামকের সমান। তো আমরা কি করছি, এই কণার মতো কনভার্ট করছি। তো এই জড়তার ভ্রামকটা হবে তার অ্যাকচুয়াল জড়তার ভ্রামকের সমান ধরে আমরা একটা আর এর ভ্যালু বের করছি। ওই আর এর ভ্যালুটাকেই বলতেছি আমরা কি, চক্রগতির ব্যাসার্ধ। আশা করি বুঝছো। তাহলে এখন থেকে যদি তোমাকে কোনো একটা ম্যাথে বস্তু বলা আছে বস্তু, কিন্তু বলছে কি যে চক্রগতির ব্যাসার্ধ, মানে শুধু ব্যাসার্ধ বলা নাই, বলছে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে ধরো কে এর ভ্যালু হচ্ছে 5 মিটার, এটা বলে দিচ্ছে। আর বস্তুর ভর ধরো বলছে এম এর ভ্যালু হচ্ছে 100 কেজি। তাহলে তুমি চিন্তা করবা যে আচ্ছা বস্তুর জন্য তো আমি আমার স্কোয়ার খাটাতে পারবো না, এটা কিন্তু হবে না। কারণ কেন হবে না? কারণ চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে। যদি চক্রগতির ব্যাসার্ধ না বলে শুধু ব্যাসার্ধ বলতো, তখন আবার চিন্তা করতে হতো আচ্ছা বস্তু এখন কোন রকমের বস্তু, তখন আবার কোন রকমের বস্তু নিয়ে আবার আলাদা ফর্মুলার দিকে তাকাতে হতো। কিন্তু এখন যেহেতু চক্রবর্তীর ব্যাসার্ধ বলে দিছে, সো এখন আর তাকানো লাগবে না। কারণ কি, চক্রবর্তীর ব্যাসার্ধ সূত্র হচ্ছে I = mr স্কোয়ার, আর আরটাকে আমরা বলতেছি কি, কে স্কোয়ার। তাহলে এই আই এর ভ্যালু হচ্ছে, আই এর ভ্যালু বের করবা, আর এম এর ভ্যালু হচ্ছে বস্তুর ভর কত 100, আর কে এর ভ্যালু হচ্ছে 5। তাহলে পুরা টপিকের সামারি যদি করতে চাই, কোনো একটা কণার জন্য আমরা সূত্র পড়ে আসছি যে I = mr স্কোয়ার। ভালো কথা, এটা হচ্ছে কণার জন্য। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাই এটা কি বস্তুর জন্য খাটে? আনসার হচ্ছে না, বস্তুর জন্য খাটে না। কিন্তু সেম টাইপ অফ সূত্র তুমি বস্তুর জন্য দিতে পারবা। কখন দিতে পারবা? যদি শুধুমাত্র ব্যাসার্ধ না বলে চক্রগতির ব্যাসার্ধ বলা থাকে। যদি চক্রগতির ব্যাসার্ধ বলা থাকে তখন আমরা বস্তুর জন্য I = mr স্কোয়ার টাইপের সূত্র বা I = mk স্কোয়ার সূত্রটা দিতে পারবো, যদি চক্রগতির ব্যাসার্ধ বলা থাকে। আর চক্রগতির ব্যাসার্ধ কি সেটা তো আমরা বললামই। সো আমাদের নতুন একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে I = mk স্কোয়ার, যেখানে কেটা অবশ্যই চক্রগতির ব্যাসার্ধ। আর এটা কার জন্য অ্যাপ্লাই করা যাবে? বস্তুর জন্য অ্যাপ্লাই করা যাবে। শুধু কণা না, সকল ধরনের বস্তুর জন্য অ্যাপ্লাই করা যাবে। আশা করি বুঝছো। আচ্ছা, খেয়াল করো, আমরা এই ম্যাথটা একটু করি, তাহলে আশা করি এই টপিকটা একটু ভালো বুঝতে পারবো। তোমাকে বলছে দুইটা ম্যাথ এখানে। এই ম্যাথে বলছে যে একটা কণা 5 গ্রাম ভরের কণা, যেটা হচ্ছে একটা বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছে। সো আর তার জড়তার ভ্রামকের ভ্যালুটা দেওয়া আছে, বলছে তার ব্যাসার্ধ কত। সো কণা যেহেতু আমরা এই সূত্রটা ইউজ করতেই পারি, I = mr স্কোয়ার। তাহলে I এর ভ্যালু তোমাকে বলছে 10, আর m এর ভ্যালু তোমাকে বলে দিচ্ছে 5 গ্রাম, তার মানে 5 × 10⁻³ আর r স্কোয়ার। তো এখান থেকে তোমরা হচ্ছে r এর ভ্যালু বের করতে পারবা। r এর ভ্যালু কত আসছে? আচ্ছা, r এর ভ্যালু হচ্ছে 20√5 মিটার। আচ্ছা, এটা পাবা। এখন এখানে আসো, এটা কি কণা? আনসার হচ্ছে না ভাই, কণা না। তাহলে এটা কি? বস্তু। এখন বস্তুর জন্য জড়তার ভ্রামকের সূত্র কিন্তু অনেক রকমের হয়, মানে অনেকগুলো টাইপ আমরা দেখাইছি। অনেক রকমের বস্তু, এক এক রকমের বস্তুর জন্য এক এক রকমের সূত্র। কিন্তু একটু খেয়াল করো, তোমায় কি বলছে? চক্রগতির ব্যাসার্ধ বলে দিছে। তো যেহেতু চক্রগতির ব্যাসার্ধ বলছে, আমরা চোখ বন্ধ করে এই সূত্র ইউজ করতে পারবো। এখন আর দেখা লাগবে না যে বস্তু কোন রকমের, দেখারই দরকার নাই। কারণ চক্রগতির ব্যাসার্ধ বললে তুমি এই টাইপের সূত্রটা ইউজ করতে পারবা। কেন পারবা? শুধু সংজ্ঞা থেকে আমরা বুঝছিলাম জিনিসটা। না বুঝলে একটু ভিডিওটা রিমাইন্ড করে দেখিও, যদিও টপিকটা একটু ঝামেলার, কয়েকবার দেখলে আশা করি বুঝবা। 100 = m এর ভ্যালু হচ্ছে 5 কেজি আর k স্কোয়ার। এইটা হচ্ছে আমার কিন্তু চক্রগতির ব্যাসার্ধ। এটা কিন্তু নর্মাল ব্যাসার্ধ না। এখানে কিন্তু নর্মাল ব্যাসার্ধ ছিল, কিন্তু এখানে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ আছে। দুই জিনিস। আচ্ছা, এখান থেকে তোমরা যে ভ্যালু পাবা k এর ভ্যালু, সেটা হচ্ছে 2√5 মিটার।
আচ্ছা, এই হচ্ছে দুইটা আলাদা সাইড বাই সাইড কম্পারিজন। আচ্ছা দেখো, নেক্সট টপিক হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। জড়তার ভ্রামকেরই টপিক। দুটো উপপাদ্য আছে জড়তার ভ্রামকের, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আমরা একটা একটা দেখার চেষ্টা করব। আচ্ছা, আগে লম্ব অক্ষ উপপাদ্যটা দেখি। লম্ব অক্ষ উপপাদ্যটা কি বলে? ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ধরে নাও জেড অক্ষ। আচ্ছা, এটা হচ্ছে এক্স ওয়াই তল, এই যে এক্স ওয়াই তল। আচ্ছা, এই এক্স ওয়াই তলের উপরে ধরো এই হচ্ছে এক্স ওয়াই তল, এই এক্স ওয়াই তলের উপরে ধরে নাও একটা বস্তু আছে। আচ্ছা, এই হচ্ছে সেই বস্তু, একটা বল আছে ধরে নাও তুমি। এখন এই বস্তুটাকে তুমি চাইলে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারো, চাইলে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারো, চাইলে জেড অক্ষের সাপেক্ষেও ঘোরাতে পারো। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিই। ধরে নাও এটা হচ্ছে এই জিনিসটা, এই যে। তাহলে আমরা ধরো কাকে নিব? আমরা এই মার্কারটাকেই নিই। ধরো এই মার্কারটা এখানে আছে। আচ্ছা, এই যে এটা এখানে আছে ধরে নাও। আচ্ছা, আমরা একটু ব্যান্ড করি তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, তাহলে ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই দিক করে হচ্ছে জেড অক্ষ চলে গেছে। মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এদিকে হচ্ছে জেড অক্ষ। আর এই বইয়ের উপর একটা বস্তু রাখছি আমি, ধরো এই মার্কারটাকে রাখছি। আচ্ছা, মার্কারটাকে বাদ দিই, মার্কারের ঢাকনাটা নিই। ধরো এই মার্কারের ঢাকনাটা আমি রাখছি। এখন মার্কারের ঢাকনাটাকে আমি এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারি না? কীভাবে ঘোরাতে পারি? এই যে এক্স অক্ষের সাপেক্ষে এইভাবে ঘোরাতে পারি, এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি। আচ্ছা, আবার এমন হতে পারতো না আমি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাবো, সো ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরালে এইভাবে করে ঘোরাতে হইতো, এই যে এইভাবে ঘোরাচ্ছি। আর যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরাইতাম, জেড অক্ষ কোনটা? এই যে এটা। এদিকে ধরো কিছু একটা আছে, কীভাবে চিন্তা করবা? ধরে নাও এই যে মার্কারটা এভাবে আছে, ধরে নাও, চিন্তা করো মনে মনে। আচ্ছা, তাহলে এই যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরতে হয় কীভাবে ঘুরবে? এভাবে করে ঘুরবে না? জেড অক্ষের চারপাশে বাসায় ট্রাই করবা, তাহলে ভালো বুঝতে পারবা। এক্স অক্ষের সাপেক্ষে হলে এভাবে এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ওয়াই অক্ষ হলে এভাবে কেন্দ্র করে ঘুরতেছে, আর জেড অক্ষ হলে জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। যার সাপেক্ষে বলবে তাকে কেন্দ্র করে ঘুরাবা, তাহলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এখন এটার প্রুফ আছে, প্রুফ দেখাচ্ছি না, দরকার নাই। কিন্তু উপপাদ্যটা কি বলে সেটা বলতেছি। দেখো, সেটা হচ্ছে এই বস্তুটাকে আমি চাইলে এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারতাম, চাইলে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারতাম, চাইলে আমরা জেড অক্ষের সাপেক্ষেও ঘোরাতে পারতাম। তো এই অক্ষটা, এই সূত্রটা আমাকে বলে বস্তুটা কোন তলে আছে। আনসার হচ্ছে ভাই এক্স ওয়াই তলে আছে। তো বস্তুরা যেই তলে থাকবে তাদের জড়তার ভ্রামকের যোগফল, তাদের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল। তো এক্স ওয়াই তলে আছে, সেই জন্য এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক, ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল সমান সমান অন্য কোন অক্ষটা আছে, আরেকটা কোন অক্ষ বাকি আছে, যেটা হচ্ছে ভাই জেড অক্ষ, এই জেড অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। এটাই হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। ধরে নাও বস্তুটা এইভাবে আছে, এটা ধরো এক্স অক্ষ, জেড অক্ষ, ওয়াই অক্ষ। বস্তু ধরো এই অক্ষে আছে, এই তলে আছে। তাহলে কোন তলে আছে? জেড আর এক্স তলে আছে। তাহলে যেই তলে থাকবে সেই তলের অক্ষগুলোর সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল সমান সমান কোন তলে নাই? ওয়াই তলে নাই, তো ওয়াই এর জড়তার ভ্রামকের যোগফলের সমান। এটাই হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। আচ্ছা, এটা ম্যাথে আমরা অ্যাপ্লাই করে দেখবো যে কীভাবে অ্যাপ্লাই করে। আবার জাস্ট সূত্রটা একটু বুঝি, ম্যাথ করলে বুঝে যাবা ভালো। আচ্ছা, এরপরে আরও একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, এটার প্রুফটা কেউ দেখতে চাইলে দেখিও, নোটে দিয়ে দিছি আমি, সো নোট চেক করলেই বুঝবা। আর প্রুফটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট ক্যালকুলেশন, তো বেসিক বলে দিছি আমি, ক্যালকুলেশনটা তোমরা চাইলে দেখতেই পারো। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্য কী বলে? ধরো তোমার কাছে এদিকে একটা বস্তু আছে, এরকম একটা বস্তু, এই টাইপের বস্তু। আচ্ছা, এখন এই বস্তুর তোমাকে বললো যে জড়তার ভ্রামক তুমি বের করো, কার সাপেক্ষে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। এখন প্রশ্ন করবো আবার ভর কেন্দ্র কি? আচ্ছা, আগে আমরা ভর কেন্দ্রটা বোঝার চেষ্টা করি। ধরো এই হচ্ছে আমার বইটা, এই বইয়ের ঠিক মাঝখান দিয়ে যদি একটা অক্ষ যায় এবং লম্বাভাবে ছেদ করে যায়, এই যে বইয়ের ঠিক মাঝখান দিয়ে একটা আমি অক্ষ আঁকতেছি এবং ছেদ করে গেছে, এই অক্ষটাকেই বলা হয় ভর কেন্দ্রগামী। বা ভর কেন্দ্র কোথায় থাকে? ঠিক মাঝখান বরাবর থাকে। চ্যাপ্টার 5 আমরা আর ভালো করে ডিটেলসে বুঝবো। আবার জাস্ট বুঝে নাও, কোনো একটা বস্তুর ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এই মাঝখানের পয়েন্ট দিয়ে যদি আমরা একটা অক্ষ নিয়ে যেতে পারি লম্বভাবে, তো ওই অক্ষটাকে বলবো ভর কেন্দ্রগামী অক্ষ। তো কোনো একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ধরো জড়তার ভ্রামক তুমি জানো, যেটাকে আমরা বলতেছি আইজি।
আচ্ছা আমরা এটা একটা উদাহরণ নিই, ধরো আমরা এরকম কয়েন দেখতেছিলাম না, যে কয়েন ভাই একটু আগে এই কতগুলো বস্তুর কয়েনের সূত্র দেখাচ্ছিলাম, এই কয়েনে ঠিক মাঝখান দিয়ে আমরা অক্ষ নিচ্ছিলাম না, তো এই যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এগুলোই কিন্তু ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। যেমন আমরা কয়েনকে একদম এভাবে রেখে এদিকে অক্ষ নিয়ে দেন কয়েনকে ঘুরাচ্ছিলাম, দেখো কয়েনের ঠিক মাঝখান দিয়ে আমরা অক্ষ নিয়ে গেছি। সো কয়েনের ওই যে সূত্রগুলো পড়ছি মোটামুটি অনেকগুলো সূত্র আমরা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষেই বলছিলাম। আচ্ছা তো প্রবলেমটা কোথায়, এই উপপাদ্যটা কি বলতেছে সেটা হচ্ছে কোন একটা বস্তুর যদি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, তুমি এই ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি বের করতে পারবা। আচ্ছা একটু বুঝি তো জিনিসটা, বস্তুটা যদি এই অক্ষের সাপেক্ষে ঘুরতে চায় তাহলে এভাবে করে ঘুরতে হবে চারপাশে, আর যদি বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে চায় তখন বস্তুটা এইভাবে করে ঘুরবে, এই যে পুরো এইভাবে করে ঘুরবে। আচ্ছা তো তোমাকে যদি যদি বলে যে ভর কেন্দ্রগামী না, ভর কেন্দ্রের সমান্তরাল যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, তখন আমরা এটাকে বলতেছি ধরো আই, এবং এই আই এর ভ্যালু হবে আইজি প্লাস আগে যে এই জড়তার ভ্রামক ছিল সেটা প্লাস এই বস্তুটার ভর কত সেটা লাগবে ভর ইন্টু এই সমান্তরাল অক্ষ থেকে এই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত ধরে নাও এইচ, সো এইচ স্কোয়ার। এইটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা কোত্থেকে আসছে না ওটা দেখতে পারো, কিন্তু খুব বেশি দরকার না, আর কেউ না বুঝলে আমাকে ক্লাসে বলিও। আচ্ছা দেখো তাহলে কি বললাম, কোন একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি, আমি যদি তার ঠিক সমান্তরালে একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই তখন এই সূত্র ইউজ করা লাগবে। আর এই সূত্র কি বলে, আইটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর আইজিটা হচ্ছে এই বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এম হচ্ছে বস্তুটার ভর, আর এইচ হচ্ছে এই ভর এই রেখা থেকে এই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এই জন্য এটাকে বলা হয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। আচ্ছা দেখো আমরা লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য সূত্রগুলো লিখে রাখছি, এখন অ্যাপ্লিকেশনটা দেখি আমরা, কয়েকটা ম্যাথ না করলে আসলে জিনিসগুলো ভালো বোঝা যায় না। আচ্ছা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্যের একটা ম্যাথ। আচ্ছা আমরা দেখি ম্যাথটা কি বলে। ম্যাথটা হচ্ছে তোমাকে বলছে একটি কয়েনের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, ধরো এই হচ্ছে সেই কয়েন, এই কয়েনটাকে ধরো আমি এই বোর্ডে এবার রাখছি, এই যে বোর্ডে রাখছি, আর কয়েনটাকে যদি আমরা রাখতে চাই ধরো এই হচ্ছে সেই কয়েনটা। আচ্ছা ধরে নাও এটাই হচ্ছে কয়েনটা, একটু বড় করেই আঁকি, ধরো এই হচ্ছে কয়েনটা। আর আমরা মনে হয় একটা কয়েনের জন্য একটা সূত্র পড়ছিলাম, কয়েনের জন্য সূত্র কি ছিল, কয়েনের জন্য ফর্মুলা ছিল হচ্ছে আই সমান সমান হাফ এম আর স্কোয়ার। প্রশ্ন হচ্ছে এটা কোন অক্ষের সাপেক্ষে। দেখো কয়েনের হচ্ছে আমরা ঠিক এই কয়েনকে যদি একদম মাঝখান দিয়ে এভাবে ধরি, তাহলে এই লাল কলমটার সাপেক্ষে যদি ঠিক ঘুরাই, কিভাবে ঘুরাই, এই যে এইভাবে ঘুরাই, তখন তার জড়তার ভ্রামককে বলা হবে কয়েনের ওই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, যেটা আমরা এখানে দেখাইলাম। এখন তোমাকে প্রশ্নে কি বলছে যে কয়েনের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা ব্যাস কোনটা ভাই, ব্যাস হচ্ছে এইদিকে না, এই যে এই বরাবর না, এই যে এইদিকে কয়েনের উপরে। আর আমরা যেটা সূত্র পড়ছি সেটা হচ্ছে ঠিক কোন দিকে, একদম উলম্ব বরাবর, কয়েনের ঠিক উলম্ব বরাবর। আচ্ছা আশা করি বুঝছো। এখন আসলে আমরা চিত্রে দেখি জিনিসটা। তাহলে আমরা আসলে যেটা জানি সেটা হচ্ছে এই বরাবরটা ঠিক লম্ব বরাবর যেটা যাচ্ছে বোর্ডে, আশা করি বুঝতে পারছো, 3D চিত্র আঁকার চেষ্টা করছি আর কি। আচ্ছা তারপর আরেকটু ভালো করে আঁকতে গেলে তারপর চিত্রটা ঠিক করে রাখি। ধরো এই হচ্ছে আমাদের কয়েন, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। হ্যাঁ এখন আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা। আচ্ছা তো এই যে আর কয়েনের আমরা ইচ্ছা করলে এটাকে বলতে পারি না যে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এদিকে একটা অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, চাইলে বলতেই পারি আমরা। হ্যাঁ আচ্ছা এবার দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে কয়েনের ঠিক উপরে, উপরে বলতে এই যদি একটা কয়েন হয় তাহলে এটা যদি এক্স অক্ষ হয় আর কয়েনের এটা হবে কি ওয়াই অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ, আর ঠিক কয়েনের উপরের দিকের অক্ষটা হবে জেড অক্ষ, যেটা আমরা এখানে আঁকলাম। আর আমরা ওই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানি, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ঠিক জেড অক্ষ। এবার চিন্তা করতে পারো এটা হচ্ছে তোমাদের ঘরের একটা কর্নার, এটা হচ্ছে ঠিক উপরের দিকে যে এইটা উঠে গেছে ওই ছাদ পর্যন্ত, সেটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে ভূমি বরাবর, এটা হচ্ছে ভূমি বরাবর, এটা হচ্ছে ঘরের কর্নারটা। এইভাবে বুঝে যাবো আশা করি। আচ্ছা খেয়াল করো, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমি জানি যে হাফ এম আর স্কোয়ার, কিন্তু আমাকে বের করতে বলছে কোন অক্ষের সাপেক্ষে, কয়েনের ব্যাসের সাপেক্ষে। আচ্ছা ব্যাস কোনটা, হয় এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ, এগুলোই তো কয়েনের ব্যাস। আচ্ছা আমরা একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে কোনো একটা বস্তু যদি প্রতিসম হয়, প্রতিসম মানে এক্স অক্ষের সাপেক্ষে যদি এই পাশেও যতটুকু বস্তু থাকে
এই পাশেও ঠিক ততটুকু বস্তু থাকে, মানে অর্ধেক হয়ে যায় এক্স অক্ষের সাপেক্ষে অথবা ওয়াই অক্ষের সাপেক্ষে যদি অর্ধেক হয়ে যায় তখন তাকে বলা হয় প্রতিসম বস্তু। কারণ প্রতিসম বস্তুর জন্য এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকও তাই, এটা একটু মনে রাখবা। তাহলে আমরা একটু লম্ব অক্ষ উপপাদ্যটা খাটাই। তো লম্ব অক্ষ উপপাদ্য বলে বস্তু যেই তলে আছে, কোন তলে আছে, এক্স আর ওয়াই তলে আছে, তাহলে আই এক্স প্লাস আই ওয়াই যেই তলে থাকবে সেই তলের অক্ষগুলোর সাপেক্ষে আলাদা আলাদা জড়তার ভ্রামকের যোগফল ঠিক যেই তলে নাই, কোন তলে নাই, জেড তলে নাই, জেড অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। এখন বস্তুটার যেহেতু কয়েন এক্স অক্ষের সাপেক্ষে এদিকে যা আছে ঠিক এদিকেও তা আছে, বা তুমি চিন্তা করো যে ব্যাসের এক পাশে যা আরেক পাশেও তাই। আচ্ছা ব্যাস এগুলো কিন্তু কেন্দ্র দিয়ে যাচ্ছে, সো এগুলো হচ্ছে ব্যাস। তো আমরা বলতে পারি না আই এক্স আর আই ওয়াই সমান, তার মানে 2ix অথবা 2iy তুমি বলতে পারো। আর এটা হচ্ছে আইজেড, আর আইজেডের ভ্যালু হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে আই এক্সের ভ্যালু কত, 1/4 এম আর স্কোয়ার। আচ্ছা আই এক্স, এই এক্সটাই তো আমার ব্যাস দিয়ে ব্যাসগামী অক্ষ বা ব্যাসের সাপেক্ষে, তাহলে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা বের করে ফেলছি। কার সাহায্য নিছি, লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্য নিছি। সো কখনো যদি এমন হয় ম্যাথে যে তোমার তল এইভাবে আছে আর তলের সাথে লম্বটা জানো, অথবা লম্বটা বের করতে হচ্ছে, লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হচ্ছে, তখন সুন্দর করে লম্ব অক্ষ উপপাদ্য চলে যাবা, দেখো ম্যাথ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখো লম্ব অক্ষ উপপাদ্যের একটা ম্যাথ করছি, দেন প্যারালাল অক্ষ উপপাদ্য বা সমান্তরাল অক্ষ উপপাদ্যের একটা ম্যাথ করব। আচ্ছা দেখো তোমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন হচ্ছে একটা, এটা বলছে একটা চাকতি, এই চাকতি যেহেতু বলে দিয়েছে আমরা মনে মনে চিন্তা করবো চাকতি মানে হচ্ছে কয়েন, কয়েন মানে ভেতরে অবশ্যই কি নিরেট, মানে এই জায়গাগুলো ভরাট আছে। আচ্ছা তাহলে এই চাকতির ভর হচ্ছে 400 গ্রাম আর ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। বলছে এর কিনারা দিয়ে লম্বভাবে যাওয়া অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত। আচ্ছা কিনারা দিয়ে বলতে এটা তো কেন্দ্র, আর কিনারা বলতে যে কোনো একটা কিনারা, ধরো এটা কিনারা ধরতে পারো বা ওইটা ওই পাশেটাও ধরতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা কিনারা দিয়ে একটা অক্ষ যাবে, তাহলে কেমনভাবে, লম্বভাবে। তাহলে এই হচ্ছে কিনারা দিয়ে একটা লম্ব অক্ষ গেছে, এই লম্ব অক্ষের সাপেক্ষে তোমাকে বলছে যে জড়তার ভ্রামকটা কত বের করো। আচ্ছা একটু খেয়াল করো তো, আমরা কি চাকতির জন্য বা কয়েনের জন্য এই যে তার কেন্দ্র দিয়ে এবং ঠিক লম্বভাবে যাওয়া অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি না, এটাকে আমরা আইজি বলি। তাহলে কেন্দ্রগামী বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কয়েনের জন্য জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম, কিন্তু আমাকে কি এটা বের করতে বলছে, আনসার হচ্ছে না, আমাকে বের করতে বলছে কিনারা দিয়ে। আচ্ছা খেয়াল করো তো এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা না, তুমি চিন্তা করবা একটা কয়েন নিবা, এই ধরো কয়েন, এই কয়েনের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি জানো, তোমাকে কেন্দ্রগামীটা বলে নাই, ঠিক পাশ দিয়ে একটা অক্ষ যাচ্ছে সেটা সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে। তো যেহেতু সমান্তরাল রেখা তার মানে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা অ্যাপ্লাই করা লাগবে। সো আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য বলে যে কিনারা দিয়ে যাওয়া অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আইজি প্লাস এম ইন্টু এই ডিস্টেন্সটার স্কোয়ার। আচ্ছা তাহলে আইজি হচ্ছে কি হাফ এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু, আচ্ছা এই ডিস্টেন্সটাই কি চাকতিটার ব্যাসার্ধ না, তার মানে এম আর স্কোয়ার। তাহলে হাফ ইন্টু ভরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 400 গ্রাম, তার মানে 0.4 কেজি, সব কিছু আছে তিনি ক্যালকুলেট করা লাগবে, আর 10 সেন্টিমিটার মানে 0.1 স্কোয়ার প্লাস এম এর ভ্যালু আবারও চাকতির ভর ছিল 0.4 আর আর এর ভ্যালু হচ্ছে 0.1 স্কোয়ার। তো এটা করে যেটা পাবা ওইটাই আমাদের আনসার। আচ্ছা আনসারটা কত হবে, আচ্ছা আনসার হচ্ছে 6 ইন্টু 10⁻³ কেজি মিটার স্কোয়ার। এইটাই হচ্ছে তোমাদের আনসার, বা আমার কিনারা দিয়ে যাওয়া অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। আচ্ছা এখন তোমাকে আরেকটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, মানে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত। তো চক্রগতির ব্যাসার্ধের বললে আমরা এই সূত্রতে চলে যাই না, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। তো চক্রগতির ব্যাসার্ধ এই অক্ষের সাপেক্ষে বের করতে বলছে, সো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটু আগেই বের করছো, 6 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু এম এর ভ্যালু হচ্ছে 0.4 আর কে স্কোয়ার। তো এখান থেকে তোমরা কে এর ভ্যালুটা বের করে নিবা। তো চক্রগতির ব্যাসার্ধের টপিক আশা করি বুঝছি। তো এই যে বলতেছিলাম যে চক্রগতির ব্যাসার্ধ বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করি, এবং এই আইটা কোন আই হয়, সেটা হচ্ছে বস্তুটার ভেঙে ভেঙে করে আসা আই। এই যে ভেঙে ভেঙে করে আসা আই পাইছি, ওই এইটাকে আমরা এখানে ইউজ করছি, আশা করি বুঝছো। আচ্ছা দেখো আর ছোটো ছোটো আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে কণিক গতিশক্তি আর কণিক ভরবেগ। আচ্ছা আমরা এগুলো সূত্র ডেরিভেশন একটাও দেখবো না, শুধু শুধু কোথাও আসবে না,
কারো ইচ্ছা হলে নোটে আছে, দেখতে পারো চাইলে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ভাই সূত্রগুলো দেখান। আচ্ছা, সূত্রগুলো আমরা মুখস্থ করবো না, আমরা জাস্ট নর্মালি বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমরা মনে হয় এটা বলতেছিলাম যে রৈখিক ক্ষেত্রে এফ যেই কাজটা করে কৌণিক ক্ষেত্রে টাও সেম কাজটা করে। রৈখিক ক্ষেত্রে তোমার ভর যেই কাজটা করে কৌণিক ক্ষেত্রে আই সেম কাজটা করে। আচ্ছা, এখন আমরা সূত্র আবার এটাও বলতেছিলাম রৈখিক ক্ষেত্রে বেগ যেই কাজ করে কৌণিক ক্ষেত্রে ওমেগা সেম কাজ করে। এরকম আরও কয়েকটা আমরা দেখছিলাম, অতগুলো মেবি আজকে লাগবে না, যতটুকু লাগবে বুঝে নাও আর কি, এতটুকু বুঝলেই হবে আপাতত। আচ্ছা, কৌণিক গতিশক্তি বাদ দিয়ে দাও, রৈখিক গতিশক্তি বের করি তো আগে। আচ্ছা, রৈখিক গতিশক্তি এর সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা 9 থেকে দেখে আসতেছি এই ফর্মুলাটা। আচ্ছা, আসলে আমরা কৌণিক গতিশক্তি বের করি। সো কৌণিক গতিশক্তি, ধরো কৌণিক গতিশক্তি বা এটাকে ঘূর্ণন গতিশক্তিও বলে। আচ্ছা, কৌণিক গতিশক্তি কি হবে? হাফের জায়গায় হাফ আসবে, আর এম এর জায়গায় কি চলে আসবে ভাই? আই চলে আসবে, আর ভি এর জায়গায় কি চলে আসবে? ওমেগা চলে আসবে। তো এটাই হচ্ছে সূত্র, নতুন করে আর প্রুফ করার মানে হয় না, কারণ আমরা দেখতেছিলাম যে এফ কাইন্ড অফ টাওয়ের মতো কাজ করে, এম আই ভি ওমেগা এগুলো দেখে আসছি অনেক। সো জাস্ট সূত্রগুলো চেঞ্জ করে দাও, হাফ হাফ, এম এর জায়গায় আই আর ভি এর জায়গায় হচ্ছে ওমেগা, তাহলে কৌণিক গতিশক্তির সূত্র পেয়ে গেছো। আচ্ছা, এরকম কিছু ফর্মুলা আবার আমরা হয়তো দেখতেছিলাম, চ্যাপ্টার 3 তে দেখাইছিলাম যে এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়ালস টু আর ওমেগা, তারপরে এ ইকুয়ালস টু আর আলফা। থিটার এসটা কি? রৈখিক সরণ, থিটাটা কি? কৌণিক সরণ, ভিটা হচ্ছে রৈখিক বেগ, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। এটা কি? রৈখিক ত্বরণ, আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ। তার মানে আমি যদি রৈখিক থেকে কৌণিকে যাইতে চাই তাহলে আমাকে একটা আর দিয়ে গুণ দেওয়া লাগে, আমরা এগুলো দেখছিলাম। সো তোমাকে বলছি কি ভরবেগ না? আচ্ছা, রৈখিক ভরবেগের সূত্র ছিল পি ইকুয়ালস টু এম ভি। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি হবে? রৈখিক আর কৌণিক, রৈখিক থেকে কৌণিকে কিভাবে যায়? রৈখিক থেকে তুমি কৌণিকে গেছো, কি করছো? জাস্ট একটা আর দিয়ে গুণ দিছো। তাহলে কি করবা এবার? একটা আর দিয়ে গুণ দিবা, তাহলে কোথায় চলে যাবা? কৌণিক ভরবেগে। তাহলে কৌণিক ভরবেগের ফর্মুলা কি হলো? তাহলে কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে, আর এল ইকুয়ালস টু হচ্ছে এম ভি আর। তাহলে রৈখিকের সাথে কৌণিকের ফর্মুলাটা এরকম একটা মনে রাখতে পারো আর কি চাইলে, কিন্তু এত মানে আসলে যে ব্যাপারটা এমন না, কিন্তু মনে রাখার ওই বললাম, জাস্ট আর দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে চলে আসবা। সূত্র প্রুফ আছে কিন্তু দেখাচ্ছি না, জাস্ট ম্যাথগুলো করতে পারলেই হবে। বা কেমিস্ট্রিতে তোমরা এরকম একটা সূত্র দেখছো যে এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, দেখছো না? তাহলে এনএইচ বাই 2 পাই, এটাকে কি বলতা? রৈখিক ভরবেগ বলতা না? সো এম ভি আর, সো এখানেও এই এম ভি আরটা হচ্ছে কি? কৌণিক ভরবেগ। প্রুফ দেখায়নি, প্রুফটা অনেক লাগবে না, অত ইম্পর্টেন্ট না, জাস্ট এতটুকু বুঝো কৌণিক গতিশক্তি হচ্ছে এটা, এটা আর এটা লাগবে না, আর কৌণিক ভরবেগ হচ্ছে এটা, এতটুকু বুঝলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ভরবেগের সূত্রটা আরেকটা সূত্র বের করা যায় কৌণিকের জন্য, এখান থেকে বের করা যায়। যেমন পি এর জায়গায় পি হচ্ছে রৈখিক ভরবেগ, তো হয়ে যাবে কৌণিক ভরবেগ, আর এম হচ্ছে রৈখিকের জন্য অ্যাপ্লাই হয়, আর এখন কৌণিকের জন্য হয়ে যাবে আই, আর ভিটা হয়ে যাবে কি? ওমেগা। সো ইচ্ছা করলে এটাও আরেকটা ফর্মুলা আনানো যায়, যদিও প্রুফ করে আনানো যায়, জাস্ট মনে রাখার হয়ে বললাম আর কি। রৈখিক ভরবেগ কৌণিক ভরবেগ হয়ে গেছে, রৈখিকের ক্ষেত্রে ভর, কৌণিকের ক্ষেত্রে ভরের মতো কাজ সেই করে বা জড়তার ভ্রামক হয়ে গেছে, আর রৈখিকের ক্ষেত্রে বেগ, কৌণিকের ক্ষেত্রে বেগ হয়ে গেছে। তাহলে এটা আরেকটা ফর্মুলা। তাহলে আর এল এর ফর্মুলা একটা, আর একটা হচ্ছে এমভিআর, এই হচ্ছে দুইটা ফর্মুলা। আচ্ছা, এমভিআর এটা নোটে আছে বা এটার সংজ্ঞা থেকে নিয়ে আসা হয়েছে, সংজ্ঞা থেকে সূত্রটা প্রুফ করা হয়েছে।